সূর্য অস্ত যাবার পর প্রায়ই পশ্চিম আকাশ রক্তিম বর্ণ ধারণ করে, কখনো হালকা কখনো বা গাঢ়। মাঝে মাঝে দেখে মনে হয় এ যেন আকাশের বুকে বয়ে চলা এক রক্তাক্ত নদী। তবে সূর্যের এই রূপই মানুষকে বেশি আকৃষ্ট করে, রিমিকেও করেছে। তাই তো সে মুগ্ধ দৃষ্টিতে আকাশ পানে চেয়ে আছে। গাড়ি হঠাৎ ব্রেক করতে রিমি হালকা সামনের দিকে ঝুঁকে পড়ে। রিমি নিজেকে সামলে সামনে তাকায়। নিতা খানম ইতিমধ্যে গাড়ি থেকে নেমে ভাড়া মিটাচ্ছেন। রিমি বুঝে যায় তার গন্তব্যে পৌঁছে গেছে। রিমি ব্যাগ হাতে গাড়ি থেকে নেমে নিতার পাশে গিয়ে দাঁড়ায়। জান্নাত। কালো নেম প্লেটের উপর গোল্ডের অক্ষরে লেখা নামটি জল জল করছে। রিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই বাসার নাম জান্নাত কেন রাখা হয়েছে? কারণ নাম অনুসারে, নাকি অন্য কোনো কারণে? রিমির ভাবনার চেদ গুটিয়ে নিতা বাসার দারোয়ানকে ডাকে। দারোয়ান গেট খুলে দিলে নিতা ভিতরে প্রবেশ করে। রিমিও নিতার পিছু পিছু ভিতরে প্রবেশ করে। রিমিকে দেখে দারোয়ান তার দিকে তাকিয়ে থাকে। অনুমান করতে থাকে এই বাসার লোকজন সম্পর্কে মেয়েটির কি হতে পারে। ভিতরে প্রবেশ করে চারিদিকে তাকাতেই রিমির মুখটা আপনা আপনি হা হয়ে যায়। এত বড় বাড়ি, কি সুন্দর কারুকাজ! সামনে আরো বড় বাগানও রয়েছে। রিমি আনমনে হাসে। কৃত্রিম আলোয় বাগানের সৌন্দর্য পুরোপুরি ফুটে না উঠলেও রিমি বেশ বুঝতে পারছে এই বাগানের যত্নের কোনো কমতি রাখা হয় না। নিতা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে 5 মিনিট হলো। দরজা হালকা বিড়ানো, ধাক্কা দিলেই খুলে যাবে। তবে অজানা কারণবশত দরজায় হাত রেখেও বারবার সরিয়ে নিচ্ছে। নিতা মাথা নিচু করে দীর্ঘ শ্বাস ফেলে চোখ বন্ধ করে দরজায় হাত রেখে ধাক্কা দিয়ে ঠিক তখনই দরজা খুলে যায়। নিতা চমকে সামনে তাকায়। মা, তুমি এসে গেছো? এতে এত দেরি হলো যে? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? নিবিড় চিন্তিত হয়ে প্রশ্ন করে। নিতা জবাব দেয়, না। রিমি এখনো নিতার পিছনেই দাঁড়িয়ে আছে। আড়ালে তাকায়। নিবিড় তখনও রিমিকে দেখতে পায়নি। হয়তো মাকে প্রশ্ন করে, রিনি কেমন আছে? নিতা নিবিড়কে পাশ কাটিয়ে ভেতরে যেতে 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 বলে, তুই নিজেই জিজ্ঞেস করে নে। নিবিড় ভ্রু কুঁচকে বলে, আমি? আমি কিভাবে? তখনই রিমি নিবিড়ের সামনে এসে দাঁড়ায়। রিমিকে হঠাৎ দেখে ভূত দেখার মতো চমকে ওঠে নিবিড়। রিমি নিবিড়কে দেখে হালকা হেসে বলে, ভাইয়া কেমন আছো? নিবিড়ের বিস্মিত তখনও কাটেনি। তবুও রিমি প্রশ্নের জবাবে বলল, ভালো। রিমি আর কিছু না বলে নিতাকে অনুসরণ করে ভিতরে প্রবেশ করলো। নিবিড় সেখানেই বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলো। মনে মনে ভাবতে লাগলো, মা তো বলেছিল রিমির বিয়ে ভাঙতে যাচ্ছে, সাথে করে নিয়ে আসবে, সেটা তো বলে যায়নি। না জানি বাসার আজ কোন যদ্দ বেঁধে যায়। বাবাকে কল করতে হবে এখনই। নিবিড় চিন্তায় হাতের নখ কামড়াতে কামড়াতে নিজের রুমের দিকে গেল। নিতা কাকিমুনি এসেছে। নিতা কাকিমুনি এসেছে। রফিক আহমদ এবং শফিক আহমদ ড্রয়িং রুমে বসে চা পান করছেন আর নিজেদের ব্যবসার লাভ লোকসান নিয়ে আলোচনা করছেন। পারভীন সুলতানা আফসানা রশিদ বলছে ডিনারে কি কি রান্না করতে হবে। কিন্তু হঠাৎ তনয় আর অনয়ের চিৎকারে সবার দৃষ্টি পড়ে নিতার উপর। নিতা রিমিকে নিজের কাছে ডাকে। রিমি কাছে যেতেই নিতা পারভীন সুলতানার দিকে তাকিয়ে ইতস্তত করে বলে, আপা, ও রিমি আমার বোনের মেয়ে, ও আমার কাছে কিছুদিন থাকবে। পারভীন ভ্রু কুঁচকে রিমিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না ও কিছুদিনের মেহমান। নিতার গলা শুকিয়ে আসতে শুরু করেছে। এই মুহূর্তে এক গ্লাস পানি পেলে ভালো হতো, কিন্তু পানি খাওয়ার মতো শক্তিটুকু যেন নিতা পাচ্ছে না। কিছু বলছো না যে? নিতা নিম্ন স্বরে বলল, যতদিন না ও প্রাপ্তবয়স্ক হয়। পারভিন কঠোর দৃষ্টি ফেলে নেতার দিকে তাকালো। নেতা মাথা নিচু করে বলল, আমার বোন মারা যাওয়ার পর ওর বাবা আরেকটা বিয়ে করেছে, আর ওর সৎ মা এই বয়সে রিমিকে বিয়ে দিতে পরে উঠে পড়ে লেগে গেছে। আমি কিভাবে এমনটা করতে দিতাম বলুন? ওর তো এখনো বিয়ের বয়স হয়নি। পারভিন রেগে গিয়ে বলেন, তো আমরা কি করব? তোমার কি এই বাসাকে এতিমখানা মনে হয়? আমরা সবাই এখানে চ্যারিটি করতে রয়েছি, যাকে তাকে নিয়ে আসবে। পারভিনের জাজালো কণ্ঠে রিমি কেঁপে উঠলো। বইয়ের নিতার পিছনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। নিতা ধরা গলায় বলল, ও আমার বোনের মেয়ে আপা।
এই বাসায় কি আমার বিন্দুমাত্র অধিকার নেই? আমার কোনো আত্মীয় কি এই বাসায় এসে থাকতে পারে না? পারে, কয়েকদিনের জন্য, বছরের পর বছরের জন্য নয়। কই আমার আর আফসার আত্মীয় তো কোনোদিন এইভাবে বছরের পর বছর থাকতে আসলো না। বিপদ তো বলে কয়ে আসে না আপা। আজ আমি বিপদে পড়েছি, কাল আপনিও একই বিপদে পড়তে পারেন। পারভিন গর্জে উঠে বলল, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ নিতা? নিতা ব্যতিব্যস্ত হয়ে বলল, না না আপা, আমি তো বোঝানোর জন্য বললাম। কি বোঝাতে চেয়েছো তুমি? আমি খুব খারাপ, আমার উপর আল্লাহর গজব পড়বে? আমি এইসব কখন বললাম? আপনি ভুল বুঝবেন না, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি না। আমি শুধু বোঝাতে চেয়েছি, খারাপ সময় কখনো বলে কয়ে আসে না। কখন কার কপালে কি আছে, কার কখন কার সাহায্য প্রয়োজন, সেটা তো উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না। ভাই, আপনি আপাকে একটু বোঝান না। রফিক আহমদ গলা জেরে বলল, দেখো নিতা, পারভিনকে মা দায়িত্ব দিয়েছে সংসার সামলানোর। আমি তো ব্যবসার ক্ষেত্রে কর্তা, কিন্তু বাসার কর্তৃ তো পারভিন। ওর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বাসার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবো না। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। নিতা নিরাশ হলো না। রফিকের কাছ থেকে এমন উত্তর কাম্য, সেটা নিতা জানতো। রফিক যে বউয়ের গোলাম, বউ যা বলবে তাই সই, ঠিক ভুল বিবেচনা করে দেখার মানুষ রফিক নয়। তবুও মনের ছোট্ট আশা নিয়ে রফিকের নিকট সাহায্য চেয়েছিল, তাতে সে ব্যর্থ। পারভিন বিরক্তি নিয়ে বলল, একটা কথা কান খুলে শুনে রাখো, এটা জয়েন্ট ফ্যামিলি, এখানে সবাইকে সমান খরচ বহন করতে হয়। এখন এই মেয়ে থাকা খাওয়া সব খরচ তো আমাদেরই দিতে হবে, তাই না? তোমার স্বামী তো তিনজনের খরচ দিতে হিমশিম খায়, আর একজনের ভরণ পোষণের খরচ বহন করতে পারবে তো? পারবে না। সে ঘুরে ফিরে আমাদের উপরে চাপিয়ে দিবে। আমরা কিন্তু এর দায়িত্ব নিতে পারবো না। নিতে হবে না। আমি নিবিড়ের বাবাকে বলে সংসারে বাড়তি কিছু টাকা দিতে বলবো। পারভিন তাচ্ছিল্য করে বলল, কিছু? কিছুতে দুই একদিন চলে যায়, মাস যায় না। নিতা অপমান বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রফিক আহমেদ আর শফিক আহমেদ পারিবারিক ব্যবসা সামলায়। টাকার কোনো কমতি নেই, কিন্তু শফিক ব্যাংক কর্মকর্তা। তার ইনকাম দুই ভাইয়ের তুলনায় অতি নগণ্য। পারিবারিক ব্যবসার তারও ভাগ আছে, তবে তিনি সেটা গ্রহণ করেন না। বরাবরই তিনি চেয়েছেন নিজের যোগ্যতা অর্থ উপার্জন করতে। বাবার ব্যবসা তার মন কোনোদিনও ছিল না, তাই তো আজ এই পেশায়। তাই প্রতিনিয়ত নিতাকে কথা শুনতে হয়। জান্নাতে দুর্ভিক্ষ চলছে, সেটা আমাকে কেউ জানাওনি কেন? জাহানারা বেগম তসবিহ হাতে নিচে নামতে নামতে বললেন। জাহানারা বেগমকে দেখে পারভিন সুলতানা বললেন, আম্মা, আপনি আপনি নিচে নামতে গেলেন কেন? কিছু কি লাগবে আম্মা? তোমার গলা শুনে আসতে বাধ্য হলাম। মেয়ে মানুষ, কণ্ঠ থাকবে নিম্ন কোমল, দেওয়ালও যেন সেই কণ্ঠ শুনতে না পায়। গলার জোর ইদানিং বড্ড বেড়ে গেছে তোমার। পারভিন সুলতানা মাথা নিচু করে রইল। জাহানারা বেগম নিতার দিকে গড়ে দাঁড়ালো। নিতা এখনো মাথা নিচু করেই রয়েছে। তার চোখের জল চল করছে। সেই জন্যই হয়তো মাথা তুলে সামনে তাকাচ্ছে না। জাহানারা নিতার কাছে গিয়ে বলল, মেজো বৌমা, কি হয়েছে আমাকে খুলো বলো তো। নিতা শীতল কণ্ঠে বলল, আম্মা, আমার বোনের মেয়ে রিমি, মা মরা মেয়েটাকে ওর বাবা আর সৎ মা মিলে এক বখাটে ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আমি বাধা দিতে গেলে ওরা বলে রিমিকে আমার সাথে নিয়ে যেতে, নয়তো ওদের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করতে। আম্মা, রিমি এখনো অনেক ছোট, ওর বিয়ের বয়স হয়নি। আমি কি করে এইটুকু মেয়ের জীবন নষ্ট হতে দিতাম বলো? তাই আমার সাথে নিয়ে এসেছি। কথাগুলো বলতে বলতে নিতার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নিতা তৎক্ষণাৎ শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলল। পারভিন সুলতানা বেঞ্চি কেটে বিড়বিড় করে বলল, চোখের পানি সবসময় রেডি থাকে, সুযোগ বুঝে টপ করে ফুরবে, যত সব নাটক। জাহানারা বেগম পারভিনের দিকে তাকিয়ে বলল, এমনিতেও তো কত খাবার নষ্ট হয় এই বাসায়, তাতে যদি একজনের তিন বেলার খাবার হয়, ক্ষতি কি? আর টাকার যদি এতই প্রয়োজন হয়, তাহলে আমাকে বলো, আমি না হয় রিমির খাবার খরচ দিয়ে দিব। তাহলে তো কোনো সমস্যা হবে না, তাই না? রফিক এবার বসা থেকে উঠে দাঁড়ালো। মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মা, তোমাকে কিছুই দিতে হবে না, আমরা আছি তো। তোমরা না হয় বাড়তি কিছু তোম আমরা না হয় বাড়তি কিছু দেব।
রফিকের সাথে তাল মিলিয়ে শফিকও বলল, হ্যাঁ, আমরা থাকতে তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না মা। পারভিন বললেন, কিন্তু আম্মা, ও থাকবে কোথায়? আমাদের বাসায় তো এক্সট্রা রুম নেই, গেস্ট রুমও অনেকদিন পরিষ্কার করা হয়নি। নিতা তো আগে জানিয়ে রাখিনি রিমিকে আনবে, জানালে না হয় শাকিলাকে বলে পরিষ্কার করে রাখতাম। তাছাড়া রিমি কই বছর এই বাসায় থাকবে তারও তো ঠিক নেই। ওর নিজস্ব রুম বানাতে টাইম লাগবে। আর আপনি তো জানেনই, আমার পান্না কারো আমার পান্না কারোর সাথে রুম শেয়ার করতে পারে না। পাপড়িও অপরিচিত কারোর সাথে রুম শেয়ার করতে পারে না। আর নিবিড় তো ছেলে মানুষ, রিমি থাকবেটা কার সাথে? আমি বলি কি, রিমি কিছুদিন হোস্টেলে থাক, রুম রেডি হলে না হয় এই বাসায় এসে থাকবে। জাহানারা বেগম রাগী দৃষ্টিতে পারভিনের দিকে তাকাতেই পারভিন দমে গেল। জাহানারা বেগম বলেন, অপরিচিত মানুষকে আপন করে নেওয়া শিখতে হবে। মেয়ে মানুষকে মেয়ে মানুষকে সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়। তাছাড়া রিমি পারভিন পারবি পাপড়ির সমবয়সী। আমার তো মনে হয় না পাপড়ির কোনো সমস্যা হবে। তবে তোমার কোনো সমস্যা আছে কিনা? না, না, আমার কি সমস্যা থাকবে আম্মা? আপনি যা ভালো মনে করেন তাই করেন, না থাকলেই ভালো। তনয় অনয়, দাদুভাই, রিমি আপুকে পাপড়ি আপুর রুম দেখিয়ে দাও, যাও। রিমি, ওদের সাথে উপরে যাও। ঠিক আছে বিবি, আপু চলো। তনয় অনয় দুজনে হেসে রিমির হাত ধরে রিমিকে পাপড়ির রুমের দিকে নিয়ে যেতে লাগলো। জাহানারা বাকিদের বলল, সবাই যার যার কাজে যাও। আফসানা রাতে খাবার রেডি করো। নিতা, তুমি ফ্রেশ হয়ে আফসানাকে সাহায্য করো। ঠিক আছে আম্মা। মিতা নিজের রুমে চলে গেল, আফসানা কিচেনে চলে গেল। পারভিনও কিচেনের দিকে যেতে নিলে জাহানারা বেগম বলে উঠে, দাঁড়াও বড় বৌমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আম্মা, বলুন। জাহানারা বেগম পারভিনের কাছে এগিয়ে গিয়ে বললেন, বাড়ির বড় বউদের হাতেই সংসারের সব দায়িত্ব তুলে দেওয়া হয়। আমাদের দেশের যুগ যুগ ধরে এই প্রথা চলে এসেছে। তুমি বাড়ির বড় বউ, আমিও এই প্রথা অনুযায়ী সংসারের সব দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে ভুল করেছি, এই প্রথার কোনো ভিত্তি নেই। আম্মা, আমার কি কোনো ভুল হয়েছে? জাহানারা বেগম কটুর গলায় বললেন, বুঝতে পারছো না, নাকি বুঝতে চাচ্ছ না? আম্মা, আমি যা করি তা তো সংসারের ভালোর জন্যই করি, তবুও কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দেন আম্মা। পারভিন নিজের অবস্থান নিয়ে কখনোই বড়াই করে না। ভবিষ্যতের কথা বলা যায় না, কার ভাগ্যে কি আছে সেটা কেউ জানে না। সময় থাকতে নিজের ভুলগুলি শুধরে নাও। আমার সংসারে যেন রাজনীতির ছায়া না পড়ে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। পারভিন মাথা নিচু করে জবাব দিল, জি আম্মা। জাহানারা বেগম তবজি পড়তে পড়তে নিজের রুমে চলে গেলেন। পারভিন বেগম রাগে গজগজ করতে লাগলেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে চারিদিকে তাকিয়ে দেখছি রিমি। জান্নাত নামের মতোই সুন্দর বাড়িটি। ট্রিপ্লেক্স বাড়িটির নিচতলায় কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম সহ একটি গেস্ট রুম রয়েছে। দোতলায় জাহানারা বেগম আর তার তিন ছেলে অর্থাৎ রফিক, শফিক আর শরীফ থাকে। তিনতলায় বাসার ছোটরা থাকে। আপু, একটা কথা বলবো? অনয় রিমির হাতে আলতো টান দিয়ে বলল। রিমি অনয়ের দিকে তাকিয়ে বলল, বলো। তোমাকে লাল টুকটুকে বউ লাগছে, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। কথাটা বলেই অনয় মাথা নিচু করে লাজুক হাসলো। অনয়ের পাকা কথা শুনে রিমি মৃদু হাসলো। পাশ থেকে তনয় হাঁটা থামিয়ে বলল, এই, তুমি সবসময় আমার জিনিসের উপর নজর দিস কেন রে? আমি রিমি আপুকে বিয়ে করব ভাবতে না ভাবতে অমনি প্রপোজ করে ফেললি। তুই সবসময় এমন করিস আমার সাথে। আমি আগে বলেছি তাই রিমি আপু আমাকে বিয়ে করবে? না, আমি আগে ভেবেছি তাই আপু আমাকে বিয়ে করবে। তুই আগে বলতে পারলি না? ভয়ে বলতে পারিনি। অনয় তনয়ের মাথায় গাঁটটা মেরে বলল, ভিতর ডিম, আসছে রিমি আপুকে বিয়ে করতে। তুই আমার রিমি আপুর থেকে দূরে থাকবি, বুঝেছিস? তনয় কোমরে হাত দিয়ে রেগে বলল, তুই দূরে থাকবি? আমার যাকে ভালো লাগে তোরও তাকেই কেন লাগবে ভালো? তুই সবসময় আমার সাথে শত্রুতা করিস। দুজনের ঝগড়া দেখে রিমি হাঁ করে দাঁড়িয়ে রইলো। মনে মনে ভাবতে লাগলো, এইটুকু বয়সে এত পাকনা পাকনা কথা এরা কোথায় থেকে শিখেছে। দুই ভাইয়ের ঝগড়া মারামারি পর্যায়ে চলে গেলে রিমি হাতে থাকা ব্যাগ নামিয়ে দুজনকে দুই দিকে সরিয়ে দিয়ে বলল, থামো এবার, অনেক ঝগড়া হয়েছে। অনয় মাথার চুল ঠিক করতে করতে বলল, আচ্ছা আপু, তুমি বলো, তুমি কাকে বিয়ে করবে?
রিমি ওদের দিকে ঝুঁকে ভাবুক সুরে বলল, উম যে সব থেকে বেশি পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে তাকে। সত্যি আপু? তনয় খুশিতে লাফিয়ে উঠল। অনয় দীর্ঘশ্বাস ফেললো, হতাশাগ্রস্ত হয়ে বলল, আমার পড়তে একদমই ভালো লাগে না। এই বিষয়ে তনয় আমার থেকে এগিয়ে, তবে আমি চেষ্টা করব আপু। বিয়ে আমি তোমাকেই করব। তনয় বিদ্রুপ করে বলল, সেটা পরেই দেখা যাবে। অনয়ের হতাশাগ্রস্ত কণ্ঠস্বর শুনে রিমি খুব জোর হাসি পাচ্ছে। তবে অনয়কে দেখে ফেললে মন খারাপ করবে সেই ভয়ে অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। তিনতলায় সিঁড়ির ঠিক সামনে বড় আকারে একটি ঘুড়ি জ্বলছে। কথা বলতে বলতে তনয়ের চোখ সেদিকে পড়তে তনয় বলে উঠল, অনয় পালা, হিটলারের আসার সময় হয়ে গেছে, পালা। অনয় ঘড়ির দিকে একবার তাকিয়ে বলে, রান তনয় রান। মুহূর্তের মধ্যেই অনয় তনয় রিমিকে একা রেখে ভেনিশ হয়ে গেল। রিমি ওদের দেখা দেখি ঘড়ির দিকে একবার তাকালো। ঘড়িতে 7টা 45 বাজে। রিমি আপন মনে বলল, ব্যাপারটা কি হলো? ওরা এভাবে পালালো কেন? হিটলারই বা কে? ওরা তো চলে গেল, এখন রুম দেখি, রুম দেখিয়ে দিবে কে? আমি তো জানি না কোনটা আমার, কার কার রুম। আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কি করি এখন? ভুলে অন্য কারো রুমে ঢুকে পড়লে বিচ্ছিরি একটা ব্যবহার হবে না? কি করব আমি? রিমি কিছুক্ষণ এদিক সেদিক পায়চারি করতে লাগলো। উম, বাম পাশে একটি মাত্র রুম খোলা রয়েছে, বাকিগুলো তালাবদ্ধ, আর ডান পাশে দুটি। রিমি কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল সিঁড়ির বাম পাশের রুমটায় যাবে। জার্নি করে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে রিমি, তাই দেরি না করে রুমে প্রবেশ করেছে। বিছানার উপর ব্যাগটা রেখে সে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুমে ঢুকে রিমি হাঁ করে তাকিয়ে দেখে, বিড়বিড় করে বলে, এ দেখছি আমার রুমের থেকে বড়। কথায় আছে না, বড় লোকের বিরাট কারবার। রিমি কিছুক্ষণ তাকিয়ে চারিপাশ পর্যবেক্ষণ করে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় তাকিয়ে কাঁধে হাত দিয়ে শাড়িতে গেঁথে থাকা সিপ টিফিন খুলতে থাকে। ঠিক তখনই ওয়াশরুমের কাছাকাছি কারো পায়ের শব্দ শোনা যায়। রিমি পিছনে ফিরে দরজার দিকে তাকায়, খেয়াল করে সে দরজা লাগাতেই ভুলে গেছে। রিমি বিচলিত হয়ে দ্রুত বেগে দরজা আটকাতে যায়, কিন্তু রিমি দরজা লাগানোর আগে দরজা খুলে যায় এবং একজন সুদর্শন পুরুষ ভেতরে প্রবেশ করে। তার হাতে এখনো দরজাতেই আছে, তবে চোখ জোড়ো রিমিতে আবদ্ধ। দুজনেই ভূত দেখার মতো চমকে আছে, কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছে। রিমি বয়ে শাড়ির আঁচল মুষ্টিবদ্ধ করে কয়েক কদম পেঁচাতে থাকে, কিন্তু পেঁচাতে গিয়ে পা শাড়িতে জড়িয়ে পড়ে যাবে, ঠিক তখনই সুদর্শন পুরুষটি তাকে ধরে ফেলে। দুজনেই একে অপরের দিকে কয়েক সেকেন্ডের অপলক তাকিয়ে থাকে, যেন দুজনকে হিপনোটাইজ করা হয়েছে। তবে ঘুর কাটিয়ে হঠাৎই রিমি জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করতে প্রিয়ল রিমির হাত ছেড়ে দিল, তারপর রেগে টাস করে দরজা লাগিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। প্রিয়ল হাত ছেড়ে দিতে রিমি ফ্লোরে আছড়ে পড়ে যায়, আছড়ে পড়ে ব্যথায় চিৎকার করে ওঠে। এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে দরজা ধরে দাঁড়ানোর চেষ্টা করে, আর মনে মনে প্রিয়লকে 100টা গালাগালি করতে থাকে। বদমাইশ লোক একটা, নক না করে যে কোনো মেয়ের রুমে ঢুকতে নেই, সে ভদ্রতার জ্ঞানটুকু নেই। ব্যাক্কেল লোক। তাছাড়া ছেড়েই যখন দিবি তখন ধরেছিলি কেন? আমি কি বলেছিলাম আমাকে ধরুন? আমার কোমরে 12টা বাজিয়ে দিল রে বাবা গো। মা, কাকিমা, শাকিল্লা, কোথায় তোর সবাই? প্রিয়ল চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। রিমি কোপরে হাত দিয়ে বাইর হয়ে আসলো। ততক্ষণে বাসার সবাই প্রিয়লের রুমে চলে এসেছে। রিমি বের হতে সবাই কটমটিয়ে রিমির দিকে তাকিয়ে আছে, যেন এখনই রিমিকে খাঁচা চিবিয়ে খাবে। মুহূর্তে প্রিয়ল ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এই মেয়ের সাহস হয় কি করে আমার পারমিশন ছাড়া আমার রুমে প্রবেশ করে? কে দিয়েছে ওকে এই সাহস? কে? আবার আমার বেডে ব্যাগও রেখেছে, আমার ওয়াশরুমে পর্যন্ত ঢুকে গেছে। কার অনুমতিতে? বলে প্রিয়ল রিমির ব্যাগ উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল। রিমি ভয়ে কেঁপে উঠল। তোমরা জানো না কে? কেউ আমার পারমিশন ছাড়া আমার রুমে প্রবেশ করুক, সেটা আমি পছন্দ না আমার। আর মেয়েটা কিনা সোজা আমার ওয়াশরুমে চলে গেছে। কে এই মেয়ে? এক্ষুনি একে বিদায় করো, রাইট নাও। ওকে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। প্রিয়লের মা পারভিন সুলতানা প্রিয়লের কাছে এগিয়ে বলল, পান্না, শান্ত হ। ও নিতার বোনের মেয়ে। আমি এক্ষুনি এই মেয়েকে বিদায় করছি। মাথা ঠান্ডা কর বাবা।
নিতা রিমির কাছে এসে ধমকে বলল, তুই প্রিয়লের রুমে কি করছিস? তোকে তো পাপড়ির রুমে যেতে বলা হয়েছে। রিমি কিছু বলার আগে পারভিন রিমির দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললেন, এই মেয়ে, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? বলা নেই কোয়া নেই, একটা ছেলের রুমে হঠাৎ করে ঢুকে পড়ছো। ছি, তোমার চরিত্র নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে, এসে আমার ছেলের দিকে নজর। রিমি কাঁচুমাচু গলায় বলে, আসলে আমি বুঝতে পারিনি, তনয় অনয় আমাকে সিঁড়িতে রেখে চলে গিয়েছে, পাপড়ির রুমটা দেখিয়ে দিয়ে যায়নি, তাই ভুল করে। রুকসানা গর্জে উঠে বলে, নিজের দোষ ডাকতে আমার ছেলের উপর দোষ দিচ্ছ? ভালো ভালো শেয়ানা মেয়ে তো তুমি। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস না হলে আপনি তনয় অনয়কে ডেকে জিজ্ঞাসা করতে পারেন। তনয় ওনার দরজার কাছেই ছিল। রোকসানা ওদের দিকে তাকাতেই ওরা দৌড়ে সেখান থেকে প্রস্থান করলো। রোকসানা বুঝতে পারলো তার ছেলেরাই এই শয়তানি করেছে, তবে সেখানে সেটা প্রকাশ করার সাহস পেল না, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রিয়ল বলল, তাক, আর কারো কতটুকু দোষ সেটা নিয়ে পঞ্চায়েত বসাতে বলিনি। আপাতত এই মেয়ে আর এই মেয়ের জিনিসপত্র আমার চোখের সামনে থেকে সরাও। আর শাকিলকে আর শাকিলাকে বলো আমার রুম পরিষ্কার করে দিতে। ঠিক আছে বাবা, আমি শাকিলাকে পাঠাচ্ছি, তুই মাথা গরম করিস না পান্না। সবাই রুম থেকে বের হয়ে গেল। প্রিয়ল রাগ কমাতে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। প্রিয়ল আহমেদ শফিক আহমেদের একমাত্র ছেলে, যাকে পারভিন সুলতানা আদর করে পান্না বলে ডাকে। সাধারণত বাড়ির বড় ছেলেরা অন্যদের তুলনায় বেশি আদর স্নেহ পেয়ে থাকে, যাকে সবাই ভালোবাসে এবং সে যা চায় তাই পেয়ে থাকে। আর এই ভালোবাসায় বড় ছেলেদের রাগী জেদি করে তোলে। প্রিয়লের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। ছোট থেকে সে যা চেয়েছে তাই পেয়েছে। একটু এদিক সেদিক হলে বাসা মাথায় উঠিয়ে ফেলেছে, তাই তার উপর রাগ আর জেদকে সবাই ভয় পায়। বাসার ছোটরা প্রিয়লকে দেখলে 100 হাত দূরে থাকার চেষ্টা করে। নিতা আর রিমিকে পাপড়ির রুমে নিয়ে গেল। পাপড়ি মামা বাড়ি বেড়াতে যাওয়ায় ওর রুম এখনো পুরোপুরি ফাঁকা। নিতা রেগে বলল, এসেই বাসা হাঙ্গামা খাড়া করে ফেলেছিস। এখন বুঝতে পেরেছিস কেন তোকে আনতে চাইনি? এখানে তোর খালামণির কথার কোনো দাম নেই, কেউ কিছু বললে প্রতিবাদ করার ক্ষমতাও আমার নেই, তাই নিজেকে সবসময় ঝামেলা থেকে দূরে রাখবি। আর প্রিয়লের আশেপাশেও যাবি না, মনে থাকবে? রিমি মাথা নিচু করে বলল, জি খালামণি। যা, ফ্রেশ হয়ে নে। নিতা চলে যেতে নিলে রিমি নিতার হাত ধরে বলে, বিশ্বাস করো খালামণি, আমি ইচ্ছে করে ওই রুমে যাইনি, আমি জানতাম না ওটা প্রিয়ল ভাইয়ার রুম। নিতা শীতল কণ্ঠে বলল, আমি জানি। সকালে চোখ মেলে তাকাতেই রিমি দেখতে পায় এক জোড়ো চোখ তাকে দেখছে। রিমি তড়িঘড়ি করে উঠে বসে আশেপাশে তাকিয়ে দেখে আবার ভুল 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 রুমে চলে গিয়ে ঘুমায় পড়েনি তো? না, সবকিছু তো ঠিকই আছে। রিমি এবার সে চোখ জোড়ার দিকে তাকালো, আন্দাজ করতে পারলো কে হতে পারে। আমার এই রুমে থাকা নিয়ে তোমারও কি কোনো প্রবলেম আছে? পাপড়ি সোজা হয়ে বসে বলল, না। রিমি যেন হাঁপ ছেড়ে বাঁচলো। পাপড়ি হেসে বলল, অনয় তনয় যখনই বলেছে আমার বাসায় রিমি নামে একজন এসেছে, এসেই নাকি ভাইয়ার রুমে ঢুকে পড়েছে, শুনে আর তো সয়নি। কে সেই মহিষী নারী দেখার জন্য মনটা ছটফট ছটফট করছিল, তাই সকাল সকাল বাসায় চলে এসেছি তোমাকে দেখতে। রিমি কিছুটা লজ্জা পেল, বলল, আমি আসলে বুঝতে পারিনি ওটা তোমার ভাইয়ার রুম। আরে জানি জানি, জেনে শুনে যে কেউ হিটলারের আস্তানায় যাবে না সেটা কি আর আমি বুঝি না নাকি? রিমি মৃদু হাসলো, দরজার দিকে তাকাতেই লক্ষ্য করলো অনয় তনয় উঁকি মেরে তাকে দেখছে। রিমি লক্ষ্য করে পাপড়িও দরজার দিকে তাকালো, হেসে বলল, ওরা তোমার কাছে আসতে ইতস্তত করছে, কাল ওদের জন্যই তো তোমাকে এত কথা শুনতে হয়েছে, তাই। রিমি ওদের নিজের কাছে ডাকলো। দুজনেই মাথা নিচু করে একসাথে বলল, সরি রিমি আপু, আমরা ইচ্ছে করে কিছু করিনি, হিটলারের আসার সময় হয়ে গিয়েছিল, তাই বয়ে তোমাকে রেখেই পালিয়েছি, সরি। রিমি হেসে বলল, ইটস ওকে। অনয় তনয় দুজনে রিমির মুখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের উপর রেগে নেই তো? হুম, সত্যি? হ্যাঁ, সত্যি। অনয় তনয় খুশিতে আত্মহারা হয়ে রিমির কোলে উঠে বসলো। রিমি পাপড়িকে বলল, আচ্ছা একটা কথা বলো তো, তোমরা সবাই প্রিয়ল ভাইয়াকে হিটলার বলো কেন?
সে আস্তে আস্তে নিজেই বুঝতে পারবে। সেসব কথা ছাড়ো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস নাইন। নাইন, ওয়াও, আমিও। তোমাকে আমার স্কুলে ভর্তি করলে দুজনে একসাথে স্কুলে যেতে পারবো, কি মজা। পাপড়ি খুশিতে রিমিকে জড়িয়ে ধরলো। রিমিও হেসে পাপড়িকে জড়িয়ে ধরলো। পাপড়ি রিমিকে ফ্রেশ হতে বলে নিচে চলে গেছে নাস্তা করতে। রিমি ফ্রেশ হয়ে নিচে যাওয়ার জন্য বের হলো, কিন্তু সিঁড়ির কাছাকাছি যেতেই দেখতে পেল প্রিয়ল রুম থেকে বের হচ্ছে। রিমি আর সামনে এগোনোর সাহস পেল না। তাকে দেখে যদি আবার তেলে বেগুনে জ্বলে ওঠে তাহলে। তাই পিছনে ফিরে নিজের রুমের দিকে হাঁটা দিল। বিষয়টা প্রিয়লের নজরে পড়লো, তবে সে এতে পাত্তা না দিয়ে মোবাইলে কিছু একটা দেখতে দেখতে নিচে নেমে গেল। সবার নাস্তা করা শেষ হলে রিমি নিচে নামলো। রিমিকে দেখা মাত্রই পারভিন মুখ বেঁকিয়ে বলল, এসেছে জমিদারের মেয়ে, ওনার জন্য আবার আলাদা করে নাস্তা সাজাও। রিমির মুখটা মলিন হয়ে উঠল, চেয়ারে টেনে বসার সাহস পেল না। তখন নিতা নিতা খাবার প্লেট সামনে নামিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? বস, তাড়াতাড়ি নাস্তা শেষ করে রেডি হয়ে নে। নিবিড় তোকে স্কুলে ভর্তি করিয়ে দিবে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে সব ঠিক করে রেখেছি, এরপর থেকে পাপড়ির সাথে স্কুলে যাবি। পারভিন সুলতানা প্রিয়লের জন্য কফি বানাচ্ছিলেন। নিতার কথা শুনে কিচেন থেকে বের হয়ে বললেন, পাপড়ির সাথে যাবে মানে? পাপড়ি স্কুল ফি কত জানো? এত ফি খেয়ে দিবে শুনি? খাবার খরচ দিচ্ছি, আবার পড়াশোনাও। আপা, আমরা ম্যানেজ করতে পারবো। ও আচ্ছা, সংসারে কয় টাকা দিয়ে এতদিন টাকা জমাচ্ছিলে তাহলে? শফিক শফিক আহমেদ অফিসে যাওয়ার জন্য নিচে নামতে নিতা আর পারভিন সুলতানার কথোপকথন শুনতে পেলেন। তিনি এগিয়ে এসে বললেন, আমার বেতন কত, সংসারে কত টাকা দিই, নিবিড়ির পিছনে কত টাকা যায়, কত আমার কাছে থাকে, কোনোটাই আপনার অজানা নয় ভাবি। তবুও যদি মনে সন্দেহ থাকে, আপনার যদি মনে হয় আমি গোপনে টাকা পাপড়ির জন্য পাহাড় জমাচ্ছি, তাহলে ভাইকে বলবেন আমার অফিসের জন্য খোঁজ নেয়। ভাইয়ের বন্ধুই তো আমার বস, ভাইয়ের কাছে নিশ্চয়ই কিছু লুকাবে না। তাহলে হুট করে নামি দামি স্কুলে নিতার ভাগ্নিকে পড়ানোর সাহস পাচ্ছ কি করে? নিবিড় এর পড়াশোনার খরচ কিভাবে দিবে? নিজের ছেলের চিন্তা করবে না? তখন নিবিড় এসে বলল, আমি স্কলারশিপ পেয়েছি কাকিমা, কিছুদিনের মধ্যেই দেশের বাইরে চলে যাব, তাই আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। ভেবেছিলাম সবাইকে একসাথে বলে সারপ্রাইজ দিব, তাই বলা হয়নি, কিন্তু এখন বলতে বাধ্য হলাম। আমাকে যে টাকাটা দিতে হতো সেই টাকাটা এখন রিমিকে দিবে। আমি চাই আমার বোনের পড়াশোনায় যেন কোনো কমতি না থাকে। রিমি চলচল দৃষ্টিতে নিতা, শফিক আর নিবিড়ের দিকে তাকিয়ে রইল। কালামণিকে তো কবেই মায়ের স্থানে বসিয়েছে, আজ শফিককেও বাবার স্থানে বসালো। আর বড় ভাইয়ের শূন্যতা আজ নিবিড়কে দিয়েই পূরণ হলো। নিজের পরিবারের কাছ থেকে যে ভালোবাসা চেয়েছিল, আজ যেন ওদের কাছেই সে ভালোবাসা খুঁজে পেল। পারভিন সুলতানা কিছু বলতে যাবে, ঠিক তখনই ফ্রিওলোর উপর থেকে উচ্চ কণ্ঠে বলে উঠল, কফিটা কি আজ পাবো? কখন বলেছি মাথা ব্যথা করছে। পারভিন সুলতানা আর কিছু বলার সুযোগ পেলেন না। প্রিয়লের দিকে তাকিয়ে বললেন, এই তো হয়ে গেছে পান্না, তুই রুমে যা, আমি এখনই নিয়ে আসছি। শফিক আহমেদ রিমির মাথায় হাত রেখে বলল, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? চোখের জল চোখে চলচল জলে শফিক আহমেদের দিকে তাকাতে পারল না রিমি। কণ্ঠস্বরও ভারী হয়ে এসেছে। রিমি পূর্বের নেই নত থেকে মাথা নাড়ালো। শফিক আহমেদ মৃদু হেসে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। আজ স্কুলে রিমির প্রথম দিন। নতুন স্কুল ড্রেস পরে আয়নার সামনে বারবার নিজেকে দেখছে। একবার মাথার দুপাশে বেরুনি নাড়াচাড়া করছে, তো একবার স্কুল ড্রেসে হাত বোলাচ্ছে। রিমিকে দেখে পাপড়ি এগিয়ে এসে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত কেউ পুতুল ভেবে তোমাকে তুলে নিয়ে যাবে। বি কেয়ারফুল। রিমি লাজুক হেসে বলল, কি যে বলো না তুমি। পাপড়ি হেসে বলে, আচ্ছা এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। সোফিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। স্কুলে পা রাখতে অন্যরকম ভালো লাগা কাজ করছে।
উঁচু উঁচু ভবন, চারিদিকে আধুনিকতার ছোঁয়া, শিক্ষার্থীদের খোলা রবে ভরে উঠেছে চারপাশ, সবাই যে যার কাজে মশগুল। রিমির দু চোখ আনন্দে ভরে ওঠে। এত বড় স্কুলে যে কোনোদিন পড়তে পারবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। রিমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে চারপাশ। তার কাছে সবটাই স্বপ্নের মতো লাগছে, যেন চোখ মেললেই সব আঁধারে মিলিয়ে যাবে। রিমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পাপড়ি রিমিকে আলতো ধাক্কা দিয়ে বলে, এখন থেকে তো এখানেই পড়বে, ক্যাম্পাস দেখার অনেক সময় পাবে। এবার চলো তোমাকে তোমার ক্লাস দেখিয়ে দিই। রিমির ঘোর কাটলো, সে পাপড়ির পাশাপাশি হাঁটতে লাগলো। চারতলা মেঘনা নামক কক্ষের সামনে এসে থামলো তারা। পাপড়ি বলল, এটা তোমার ক্লাসরুম। এই যে কোনোর দিকে যে রুমটা দেখছো সেটা আমার ক্লাসরুম। কোনো দরকার হলে আমাকে জানাবে, ওকে? অল দ্য বেস্ট। রিমি মুচকি হেসে মাথা নাড়ালো। পাপড়ি চলে গেলে তার শ্রেণীকক্ষে রিমি দরজার উপরের লেখাটার দিকে একবার তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। লম্বা বেনুনি, এদিকে আয় তো। কণ্ঠস্বর পেয়ে রিমি পাশে ফিরে তাকালো। দেখলো দুজন মেয়ে আর তিনজন ছেলে মাঝামাঝি কোনোর কোনোর দিকে বেঞ্চের উপর বসে আছে। সে বুঝতে পারলো না কাকে ডাকছে, তাই পুরো ক্লাস একবার চোখ বুলালো। হ্যাঁ, তোকেই ডাকছি ফ্রেশার। রিমি বয়ে বয়ে তাদের দিকে এগিয়ে গেল। তার গলা শুকিয়ে আসছে। রিমি গ্রামের শাপলার কাছ থেকে শুনেছে বড় বড় স্কুল কলেজে নাকি র্যাগিং হয়, উল্টো পাল্টা কাজ করতে বলে, না করলে মারধর করে, নানাভাবে হেনস্থা করে। শাপলার মামাতো বোন নামকরা একটি স্কুলে পড়তো। সেখানে ছেলে মেয়েরা এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষমেশ তাকে টিসি নিতে হয়েছিল। রিমি সামনে যেতে একজন বলে, নাম কি? জি, রিমি। জি রিমি নাকি শুধু রিমি? দলের সবাই উচ্চ স্বরে হেসে ওঠে। রিমি মাথা নিচু করে ভীত স্বরে বলে, শুধু রিমি। নাচতে পারিস? রিমি মাথা ডানে বামে নামালো। গাইতে? রিমি পূর্বের ন্যায় মাথা নাড়ালো। কিছুই পারিস না? তাহলে কান ধরে উঠবস কর। রিমি মাথা তুলে তাকালো। একজন বলে উঠলো, আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে নতুন যে আসবে তাকে অবশ্যই গান গেয়ে বা নেচে দেখাতে হবে। যদি না পারে তাহলে কান ধরে 100 বার উঠবস করতে হবে। 100 বার? ইয়েস ব্যাবস। রিমি অসহায়ের মতো তাকিয়ে রইল। রিমিকে অসহায়ের মতো তাকিয়ে থাকতে দেখে সবাই ফিক করে হেসে উঠল। দিশা রিমির কাঁধে হাত রেখে বলল, ইউ আর সো কিউট। চিল, মজা করছিলাম আমরা। আমাদের স্কুলে ওসব র্যাগিং ট্যাগিং হয় না। রিমি যেন হাঁপ ছেড়ে বাঁচলো। আমাদের সাথে বসবে এসো। রিমি দিশাকে নিয়ে নিজের বেঞ্চে বসালো। এর মধ্যে ক্লাসের ঘন্টাও বেজে উঠলো। সবাই ব্যতিব্যস্ত হয়ে নিজ নিজের সিটে গিয়ে বসলো। রাতে নিজের রুমে পাপড়িকে পড়া বুঝিয়ে দিচ্ছিল প্রিয়ল। সেই সময় নিতা খানম দরজায় কড়া নাড়ে। আসবো প্রিয়ল? হ্যাঁ কাকিমা আসো। নিতা ভিতরে প্রবেশ করে পাপড়ির কাছে গিয়ে দাঁড়ালো। তিনি একটু ইতস্তত বোধ করে করলেন, এই বাসায় আসা মাত্রই যে ঘটনাটা ঘটে গেছে রিমিকে নিয়ে, তারপর প্রিয়লকে বলতে দ্বিধা লাগছে। কিছু বলবে কাকিমা? নিতা কানম দ্বিধা ভরা কণ্ঠে বললেন, পাপড়ির সাথে যদি রিমিকেও একটু পড়াটা বুঝিয়ে দিতি তবে উপকার হতো। তুই আনকমফোর্টেবল হলে থাক, জোর করছি না। আমার সমস্যা নেই কাকিমা, ওকে আসতে বলো। আচ্ছা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। রিমি রুমে বসে নিজেই নিজের অঙ্ক করার চেষ্টা করছে, তবে তার মাথা একটুও ঢুকছে না। গ্রামে ভর্তি হওয়ার পর অনেকদিন স্কুলে যায়নি। এই স্কুলে ভর্তি হয়েছে প্রায় মাঝামাঝি সময়ে। এক্সামের বেশি দিন নেই। কিভাবে সব শেষ করবে বুঝে উঠতে পারছে না রিমি। সে এক গালে হাত রেখে অন্য হাত দিয়ে লিখছে। মাঝে মাঝে কলমের উপরের অংশ দিয়ে মাথা কুড়াচ্ছে। এটা তো তার ছোটবেলার অভ্যাস। অঙ্ক করতে গিয়ে যদি শেষ মেলাতে না পারে তবে কলম দিয়ে মাথা কুঁচায়। বই খাতা নিয়ে প্রিয়লের রুমে যা। রিমি অঙ্কে এতটাই মজে ছিল যে নিতা খানমের আকস্মিক আগমনের চমকে উঠল। গায়ে 3 বার তুতু দিয়ে বলল, না না খালামণি, আমি ওই রুমে জীবনেও পা রাখবো না। আমাকে দেখলেই প্রিয়ল ভাইয়া এমন ভাবে তাকায় যেন এখনই কাঁচা চিবিয়ে খাবে, নুন মরিচও দেবে না। আর রুমে গেলে যে কি করবে? বাড়তি কথা না বলে যা বলেছি তাই শোন। আমি প্রিয়লকে বলেছি তোকে পড়াতে, ও এখনই যেতে বলেছে। 4 মাস কেটে গেছে, এতদিন ঘাটতি পূরণ করতে হবে তো। প্রিয়ল ভালো বোঝাতে পারে, তাই ওকে বলেছি তোকে হেল্প করতে। এখনই যা। রিমি ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হচ্ছে। সে বিরক্ত নিয়ে বই খাতা হাতে নিয়ে বের হয়।
শোন প্রিয়ল, যা বলবে শুনবি। পড়াশোনায় যেন অমনোযোগী না দেখি। তোকে পড়ানোর জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, এই কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা কালামণি, আমি মন দিয়েই পড়বো। রিমি লক্ষ্মী মেয়ের মতো প্রিয়লের রুমে প্রবেশ করলো। পাপড়ি মন দিয়ে অঙ্ক করছিল। রিমির উপস্থিতি বুঝতে পেরে পাপড়ি উৎফুল্ল হয়ে উঠল। ইয়েস, আজ থেকে আমরা দুজনে একসাথেই পড়বো, কি মজা! রিমি পাপড়ির দিকে তাকিয়ে হাসলো। কি হচ্ছে কি? সার্কাসের জোকারদের মতো লাফাচ্ছিস কেন? অঙ্ক কর। অঙ্ক ভুল হলে বেতের বাড়ি একটাও মিস হবে না। বলে প্রিয়ল হাতে থাকা বেত দিয়ে টেবিলের উপর বাড়ি মারলো। পাপড়ি ভয়ে আবারও অঙ্কে মন দিল। রিমি কিছুটা ভয় নিয়ে চেয়ারে টেনে বসলো। প্রিয়লের কঠোর কণ্ঠে প্রশ্ন করলো, আমি তোকে বসতে বলেছি? রিমি টপ করে উঠে দাঁড়ালো। ভয়ে ভয়ে মাথা ডানে বামে নাড়ালো। রুমে প্রবেশ করার আগে আর পারমিশন নিয়েছিস? রিমি ফের মাথা নাড়ালো। প্রিয়ল চেয়ারে হেলান দিয়ে গম্ভীর স্বরে বলল, আমার কাছে পড়তে হলে কিছু রুলস ফলো করতে হবে। পাপড়ি, ওকে জানিয়ে দে। পাপড়ি একটি একটি করে হাতের আঙ্গুল উঁচিয়ে করে বলতে লাগলো, এক, বিনা অনুমতিতে রুমে প্রবেশ করা এবং বাহিরে যাওয়া যাবে না। দুই, বিনা অনুমতিতে রুমের কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। তিন, ঠিক টাইমে পড়তে বসতে হবে, দেরি করা চলবে না। চার, পড়ার সময় অহেতুক কথা বলা যাবে না। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। তুই এবার নিজের কাজে মন দে। প্রিয়ল এবার দুহাত ভাঁজ করে বলল, নাম্বার ফাইভ, আমার কাছে পড়তে হলে আমাকে পারিশ্রমিক দিতে হবে। বিনা লাভে আমি সময় ব্যয় করি না। নতুন নিয়মের কথা শুনে পাফড়ি লেখা বাদ দিয়ে প্রিয়লের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেটা বুঝতে পেরে প্রিয়ল পাপড়ির মাথায় ঘাটটি মেরে বলল, তোকে এই দিকে তাকিয়ে থাকতে বলেছি, নিজের কাজ কর। পাপড়ি মাথায় হাত বুলাতে বুলাতে খাতার দিকে নজর দিল। রিমি একবার প্রিয়লের দিকে একবার পাপড়ির দিকে তাকালো। প্রিয়ল বিষয়টি বুঝতে পেরে বলল, ওর বাপ তো আমার পড়াশোনার খরচ চালায়, বাইকের তেল খরচ দেয়, মাসে মাসে বাড়তি হাত খরচও দেয়, তাই পড়াচ্ছি। রিমি নিম্ন স্বরে বলল, তাহলে আমি কালামণিকে বলবো আপনাকে বেতন দিতে? সেটাও তো আমার কাকারই টাকা, আমি কিভাবে দিব? আমি তো ছোট, আমার কাছে তো টাকা নেই। আপনি তাহলে খাতায় লিখে রাখুন, আমি যখন বড় হব, চাকরি করব, তখন আপনার সব টাকা পরিশোধ করে দিব। আমি বাকিতে কাজ করি না। চাকরি পেয়ে যদি ভুলে যাস অথবা পালিয়ে যাস, তখন অযথা অযথা কেন নিজের সময় ব্যয় করব? তাহলে আমি এখন কি করব? একটা উপায় আছে। কি? রিমি কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার কাজ করে দিবি? কি কাজ? যখন যেটা করতে বলবো সেটাই করবি, ঠিক আছে? মনে থাকে যেন। এবার বস, বই বের কর। মাত্রই স্কুল থেকে বের হয়েছে রিমি। পাপড়ি অসুস্থ থাকায় আজ স্কুলে আসেনি সে। তাই বাসার গাড়িটিও আজ রিমিকে নিতে আসেনি। স্কুলের সামনে অনেক ভিড়, গাড়ি পাওয়া মুশকিল। তাই রিমি ভাবলো একটু হেঁটে সিএনজি স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে। সে ভাবনাতে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই দেখতে পেল রাস্তার ধারে একটি নীল চোখধারী সাদা বিড়াল কোদায় মিয়াও মিয়াও করছে। রিমি বিড়ালটির পাশে গিয়ে বসলো। তার ব্যাগে একটি চকলেট বান ছিল, সেটা বের করে বিড়ালটিকে দিল। বিড়াল তৎক্ষণাৎ খেতে শুরু করলো। রিমি বিড়ালের শরীরে হাত বুলাতেও লাগলো। আরে আরে, আস্তে কা, সম্পূর্ণ তোর। খুব ক্ষুধা পেয়েছে মিনি। এর মধ্যে আরেকজন মাথা ঝাড়িয়ে ফেলেছিল। বাড়ি ইতর তো তুই। কারো গলার আওয়াজ শুনে রিমি পিছনে ফিরে তাকালো। অপরিচিত মুখ। লোকটির হাতে বিড়ালের জন্য অন্য কিছু খাবার। বিড়ালটি আপনার? লোকটি বিড়ালের পাশে বসলো। হাতে রাখা খাবারগুলো বিড়ালের সামনে রেখে আদর করতে করতে বলল, না, এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই মায়াবী দৃষ্টিতে আটকে গেলাম। মিনির চোখ দুটো খুব সুন্দর, তাই না? এর নাম বুঝি মিনি রেখেছো? হ্যাঁ, সুন্দর না নামটা? লোকটি হেসে বলল, হ্যাঁ, খুব সুন্দর। আপনি কি মিনিকে সাথে নিয়ে যাবেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলল, উঠে দাঁড়িয়ে বলল, ইচ্ছে তো করছে কিন্তু উপায় নেই। কেন? আমি আমার পরিবার দেশের বাইরে থাকি। আমি বছরে এক দুইবার মামার বাসাতে বেড়াতে আসি। আর মামার বাসায় কেউ বিড়াল পছন্দ করে না। যতদিন আমি থাকবো ততদিন না হয় দেখাশোনা করব, কিন্তু তারপর তো ওকে আবার এখানেই রেখে যেতে হবে। দুদিনের জন্য মায়া বাড়িয়ে লাভ কি বলো? মিনি কষ্ট পাবে। আচ্ছা, তুমি কি মিনিকে নেবে? রিমি কিছুক্ষণ ভেবে বলল, আজ আপনি নিয়ে যান,
আপনারা যতদিন ইচ্ছে রেখে আবার এখানে রেখে যাবেন, আমি এসে নিয়ে যাব। গুড আইডিয়া। তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি পিচ্ছি। রিমি কোমরে হাত রেখে রাগান্বিত কণ্ঠে বলল, আমি মোটেও পিচ্ছি না, দেখতেই পাচ্ছি। রিমি মুখ বাঁকিয়ে হাঁটতে শুরু করলো। লোকটি পেছন থেকে উচ্চ স্বরে বলল, এই পিচ্ছি, নামটা তো বললে না। রিমি পিছনে ফিরে বলল, আমি অপরিচিত কাউকে নাম বলি না। আবার দেখা হবে বলবে, আবার দেখা হলে বলবে, ভেবে দেখবো। রিমি চলে গেল। লোকটি রিমির যাওয়ার পানে চেয়ে মুচকি হাসলো। সিএনজি স্টেশনে পৌঁছাতে একজন কম বয়সী চালক জিজ্ঞাসা করলো, কোথায় যাবে? জান্নাত। পর মুহূর্তে রিমি স্মরণ হলো, শুধু জান্নাত বললে এরা চিনবে কি করে? এলাকার নামটা তো বলতে হবে। রিমির ঠিকানা বলার চেষ্টা করলো, তবে রিমির ঠিকানা বলার আগে চালকটি দুষ্টি হেসে বলল, তুমি বললে জান্নাত কেন? জাহান্নামে যেতে রাজি। কথাটি শুনে পাশে দাঁড়িয়ে থাকা আরো দুজন চালক হেসে উঠল। রিমি ভয়ে দুকদম পিছিয়ে গেল। তার বুঝতে বাকি নেই এদের খারাপ কোনো উদ্দেশ্য আছে। রিমি সেখান থেকে প্রস্থান করার জন্য পা বাড়ালো, তবে দুজন তার পথ আটকে দাঁড়ালো। রিমি ভয় দ্বিগুণ বেড়ে গেল। সে কাঁধের ব্যাগ শক্ত করে চেপে ধরে সাহস সঞ্চয় করে বলল, রাস্তা ছাড়ুন। লোকগুলো সরল না, বরং আরো কাছে এসে দাঁড়ালো। রিমি ভয়ে কাঁপতে শুরু করলো। সেই মুহূর্তে হঠাৎ কোথা থেকে প্রিয়ল এসে সিএনজিতে উঠে বসলো। সিএনজি চালক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। প্রিয়ল স্বাভাবিক ভঙ্গিতে বলল, চলুন। কোথায়? জান্নাতে। যাব না, ব্যস্ত আছি, আপনি অন্য গাড়ি দেখুন। সে কি, মাত্রই না বললেন জান্নাতে যাবেন? দিস ইজ নট ফেয়ার। মেয়েদের সাথে জান্নাতে পৌঁছে দিচ্ছেন, ছেলেদের নয়। আপনি কিন্তু এবার বৈষম্য করছেন। চালকটি বিরক্ত হয়ে বলল, হ্যাঁ করছি তো। আপনি মিয়া যান তো এখান থেকে, আমাদের কাছে বিরক্ত করবেন না। প্রিয়ল কোনো কিছু না বলে সিএনজি থেকে নেমে চালকের কলার চেপে বেধড়ক মারতে শুরু করলো। ঘটনা এত দ্রুত ঘটলো যে আশেপাশে মানুষের বুঝতে অনেকটা সময় লেগে গেল। যখন বুঝতে পারলো তখন সবাই এগিয়ে এসে প্রিয়লকে থামানোর চেষ্টা করতে লাগলো। প্রিয়লের বন্ধুরা দৌড়ে এসে প্রিয়লকে টেনে দূরে নিয়ে গেল। রাগে ফুঁসছে প্রিয়ল। শান্ত হ প্রিয়ল, তোর কি হলো? এভাবে কেউ কাউকে মারে? জানোয়ার একটা। ওর মুখ ভেঙে দিনি, এটাই তো বেশি। মেয়ে মানুষ দেখলে ভিতরের পশুত্ব বাইর হতে চায় এদের। শান্ত হ তুই। এই নে পানি খা। তামিম পানির বোতল প্রিয়লের দিকে এগিয়ে দিল। এদিকে প্রিয়লের এই রূপ দেখে রিমি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন কেউ তাকে জাদু করে পাখির পাথর বানিয়ে রেখেছে। প্রিয়ল নিজেকে শান্ত করে রিমির দিকে তাকালো। রিমি ভয় এখনো কাটেনি। প্রিয়ল রিমির কাছে গেল, ধমকে বলে উঠলো, এখনো এখানে কি করছিস? বাসায় যা। প্রিয়লের ধমকে রিমি কেঁপে উঠলো, তবে সেখান থেকে নড়লো না। তোর তো সাহস কম না, এখনো দাঁড়িয়ে আছিস? আমি বাসার ঠিকানা ভুলে গেছি বলে রিমি বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলো। রিমির কান্না মাখা চেহারা দেখে প্রিয়ল রাগ করবে নাকি হাসবে বুঝতে পারছে না। প্রিয়ল এবার শান্ত গলায় বলল, কান্না থামা, আমি ব্যবস্থা করছি। প্রিয়ল রিমিকে গাড়িতে উঠিয়ে দিল। পকেট থেকে রুমাল বের করে রিমির দিকে এগিয়ে দিয়ে বলল, চোখ মুছে চোখ মুছে নে। আর আজকে যা হয়েছে বাসার কেউ যেন না জানে, মনে থাকবে? রিমি মাথা নাড়ালো। গুড। জানলে কিন্তু বাসায় তুলকালাম কাণ্ড বেঁধে যাবে, মাথায় থাকে যেন। রিমি ফের মাথা নাড়ালো। রিমি যেতেই প্রিয়ল বন্ধুদের কাছে ফিরে আসলো। তামিম বলল, মেয়েটা কে? নিবিড়ের খালাতো বোন। নিবিড়ের কাজিনের জন্য এত দরদ? ওর মধ্যে অন্য কোনো রহস্য আছে নাকি? একদমই না। তাহলে ঠিক আছে। রিমি প্রিয়ল ভ্রু কুঁচকে তামিমের দিকে তাকালো। এভাবে তাকাচ্ছিস কেন? তুই ভুলেও আমাদের বাসার মেয়েদের দিকে নজর দিবি না। ও, তোদের বাসায় থাকে? তাহলে তো মাঝে মাঝে যেতেই হবে। প্রিয়ল চোখ রাঙিয়ে বলল, তোরও কি মার খাওয়ার শখ হয়েছে? তামিম হেসে বলল, আরে না না, মজা করেছিলাম বন্ধু। ছুটি শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে রিমি আর পাফরি। গাড়ি কিছু দূর এগোতেই রিমি হঠাৎ চেঁচিয়ে উঠলো, গাড়ি থামান, গাড়ি থামান। ড্রাইভার ব্রেক কষলো। পাফরি জিজ্ঞাসা করলো, কি হয়েছে রিমি? ক্লাসে কি কিছু রেখে এসেছো? রিমি সেট বেল্ট খুলতে খুলতে তাহলে জবাব দিল, না। তাহলে? এই কোথায় যাচ্ছ? তোমাকে নতুন অতিথির সাথে পরিচয় করিয়ে দিব, এখনই একটু অপেক্ষা করো। পাপড়ি বিস্মিত হলো। অতিথি? তুমি নিজেই তো এই শহরে অতিথি, নতুন অতিথি কোথায় খুঁজে পেলে? এসো আমার সাথে। না বাবা, আমি এখন গাড়ি থেকে নামবো না, বাইরে যে পলিউশন। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি।
রিমি গাড়ির দরজা আটকে হাঁটতে শুরু করলো। পাপড়ি গাড়িতে বসে রিমিকে পর্যবেক্ষণ করতে লাগলো। মিনি! অপরিচিত লোকটি রিমির দিকে তাকালো। রিমির চোখে মুখে হাসির রেখা স্পষ্ট। সে হাত বাড়িয়ে লোকটির কাছ থেকে মিনিকে নিজের কাছে নিল। রিমির হাস্যোজ্জ্বল মুখপানা দেখে আপনারই লোকটি হাসলো। মন ভরে দেখে নিল রিমিকে আর মিনির খুনসুটি। তারপর বলল, আমার নাম শাকিন। তোমার নাম কি পিচ্চি? রিমি এবার শাকিনের দিকে ফিরে বলল, আমি অপরিচিত কাউকে নাম বলি না। এখন তো অপরিচিত নয়, মাত্রই তো আমি আমার নাম বললাম। তাছাড়া তোমার সাথে আমার আগেও দেখা হয়েছে। তাতে কি? দুবার দেখা হলেই কি কেউ পরিচিত হয়ে যায়? হ্যাঁ, হয়তো। এই যে তোমার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো, আমি তোমাকে আমার নাম বললাম, এর মধ্যে আমরা পরিচিত হলাম। আমার মন বলছে তোমার সাথে আমার আবার দেখা হবে। তখন কি পিচ্চি বলেই ডাকবো? আমি পিচ্চি না। তাহলে কি তুমি? রিমি। পাপড়ির ডাক শোনা যাচ্ছে, সে গলা ফাটিয়ে ডাকছে। সেই ডাক সাকিনের কান পর্যন্তও পৌঁছালো। রিমি পাশ ফিরে তাকালো, হাতের ইশারায় বোঝালো সে 2 মিনিটের মধ্যে আসছে। রিমি, সাকিন ডাকলো। রিমি সাকিনের দিকে ফিরে তাকালো। সাকিন হাসছে। সাকিনের হাসি দেখে রিমি কিছুটা বিরক্ত হলো, তবে কিছু বলল না। সে সৌভাগ্যবান। কি সৌভাগ্য আমার, নামটা জেনেই ফেললাম। রিমি সাকিনের কাউকে রিমি সাকিনের কথাকে উপেক্ষা করে বলল, আপনি কি মিনিকে রেখে যেতে এসেছেন? হ্যাঁ, পরশুদিন আমি চলে যাচ্ছি, তাই রেখে যেতে এসেছি। কয়েকদিনে মিনির মায়ায় পড়ে গিয়েছি, ফিরে যেতে ইচ্ছে করছে না। সাকিন মিনির গায়ে হাত বুলালো। রিমি খুশিতে আত্মহারা হয়ে বলল, সত্যি? আমি তাহলে মিনিকে নিয়ে যেতে পারবো? সাকিন রিমির দিকে তাকিয়ে মাথা নাড়ালো। আমি আসি, আমার ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে। রিমি মিনির সাথে কথা বলতে বলতে চলে গেল। সাকিন রিমির যাওয়ার দিকে তাকিয়ে রইলো যতক্ষণ না গাড়ির রিমির গাড়ি চোখের আড়াল হলো। গাড়িটি আড়াল হতে আকাশ পানে ছেয়ে মৃদু হেসে বলল, আমাদের যেন আবার দেখা হয়। রিমি গাড়িতে গিয়ে বসতে পাপড়ি কপাল কুঁচকে বলল, লোকটি কে? অপরিচিত। অপরিচিত? তাহলে এই লোকের সাথে এত কি কথা বললে? তোমাদের দেখে তো মনে হলো না যে তোমরা অপরিচিত। আরেকদিন দেখা হয়েছে, এই যে এই মিনির জন্য, আমাদের নতুন অতিথি। রিমি মিনিকে পাপড়ির দিকে এগিয়ে দিল। পাপড়ি মুহূর্তে সব ভুলে মিনিতে মন দিল। ওয়াও, কি কিউট! আজ থেকে মিনি আমাদের সাথে থাকবে। হ্যাঁ, মিনির চোখগুলো কি সুন্দর। কিন্তু ভাইয়া কুকুর বিড়াল পছন্দ করে না। দেখলে যে কি করবে? না দেখলে তো সমস্যা নেই, তাই না? আমরা সবসময় চোখে চোখে রাখবো। আমাদের রুম থেকে বের হতে দিব না। প্রিয়ল ভাইয়ার থেকে দূরে রাখবো। বাসায় ফিরে ফ্রেশ হয়ে গা এলিয়ে দিয়েছে প্রিয়ল। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে শরীর ক্লান্ত, একটু রেস্ট নিয়ে রিমি আর পাপড়িকে পড়াবো। হঠাৎ মনে পড়লো তার প্রেজেন্টেশন তৈরি করতে হবে। প্রিয়ল উঠে ল্যাপটপ নিয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসলো। কোলের উপর ল্যাপটপ রাখতে আর একটি বালিশ নেওয়ার জন্য হাত বাড়াতে হাতে নরম কিছু অনুভব করলো। বালিশ উঁচু করতে দেখতে পেল একটি ছোট্ট বিড়াল ছানা আরাম করে ঘুমোচ্ছে। একটু পরখ করতে দেখলো বিছানার চাদরে কিছু অংশ ভেজা। সাদা চাদরে ভেজা দাগ ভালোভাবেই বোঝা যাচ্ছে। তা দেখে প্রিয়লের নাকের ডগা রক জমা হলো। সে চিৎকার করে শাকিলাকে ডাকতে লাগলো, শাকিলা! এই শাকিলা! শাকিলা দৌড়াতে দৌড়াতে ছুটে আসলো। 3 তলা পর্যন্ত দৌড়ে আসতে গিয়ে মেয়েটা হাঁপিয়ে উঠেছে। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, কি হয়েছে ভাইজান? দেখ এই বিড়ালটা কি করেছে। এই বাসায় বিড়াল ঢুকলো কি করে? তোরা সবাই কি করিস সারাদিন? ঘুমিয়ে থাকিস? দারোয়ান কাকা কি করে? গেট খোলা রেখে ঘুমিয়ে থাকে। আজ বিড়াল ঢুকেছে, কাল তো চোরও ঢুকতে যাবে। তার দায়ভার কে নেবে শুনি? দারোয়ান কাকাকে বলবি কাজে মন দিয়ে বসলে কাপড় চোপড় উম, কাজে মন না দিয়ে বসলে কাপড় চোপড় বেঁধে গ্রামে চলে যেতে। কাজে গাফিলতি আমার পছন্দ নয়। প্রিয়লের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেছে। বিড়াল ছানার ঘুম ভেঙে গেছে। সে উঠে দাঁড়িয়ে শরীর জাকিয়ে হাই তুলছে, যা প্রিয়লের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিল। এটাকে এক্ষুনি সরা আমার রুম থেকে, রাইট নাও! বলতে বলতে প্রিয়লের হাঁচি শুরু হয়ে গেল। কুকুর কুকুর বিড়ালের গায়ের লোম অ্যালার্জি আছে তার। সেজন্যই এই বাসায় কুকুর বিড়াল পোষা নিষেধ। দ্রুত সরা এখান থেকে, আর নতুন বেডশিট বিছিয়ে দে। হা হা
হাচ্চু! শাকিলা বিরক্তি নিয়ে বিড়াল ছানার ঘাড় ধরে উঁচু করে বাইরে নিয়ে গেল। এই বিড়াল ছানা তার কাজ বাড়িয়ে দিল। এত রাতে কাজ করতে কার ভালো লাগে? বাইরে বের হতে রিমি আর পাপড়ির দেখা পাওয়া গেল। তারা দুজনে এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে উঁকি দিয়ে সবটা দেখছিল, কিন্তু শুনছিল। প্রিয়লের ভয়ঙ্কর চিৎকার শুনে তারাও এসেছে কি হয়েছে সেটা দেখতে। তবে পরিস্থিতির আন্দাজ করতে পেরে ভিতরে প্রবেশ করে বিড়ালটি যে তাদের সেটা দাবি করার সাহস পায়নি তারা। তাই অপেক্ষায় ছিল শাকিলা বের হওয়ার। শাকিলা বের হয়ে ওদের দেখতে পেয়ে একরাশ বিরক্তি নিয়ে বিড়ালটি রিমির দিকে এগিয়ে দিল এবং বলল, এই নাও তোমাদের বদমাইশ বিড়াল, এটাকে কি করবে করো। এই বিড়ালের জন্য তো আমার চাকরি যেতে বসেছে। রিমি মিনিকে নিয়ে নিম্ন স্বরে বলল, আসতে বলো শাকিলা আপা, প্রিয়ল ভাইয়া শুনতে পারলে মিনির সাথে সাথে আমাকেও বাসার বাইরে বের করে দিবে। এইবারের মতো চুপ করে গেলাম। পরের বার যদি প্রিয়ল ভাইজান আমাকে কথা শোনায়, আমি কিন্তু বলে দেব বিড়ালটি তোমার। বিড়ালটা তাহলে তোর? তাই তো বলি, এত বড় দুঃসাহস কার হলো? হাচ্চু! যে ভয়টা পাচ্ছিলাম তাই হলো। প্রিয়ল সব শুনে ফেলেছে। রিমি বয়ে বয়ে প্রিয়লের দিকে তাকালো। প্রিয়ল অগ্নিজোড়া দৃষ্টিতে তাকিয়ে দেখছে। রিমি শুকনো ডোক গিলল। প্রিয়ল রিমির দিকে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে শাকিলাকে বলল, শাকিলা, তোর কোনো কাজ করতে হবে না। তুই বেডশিট রেখে নিজের রুমে গিয়ে ঘুমা, সাথে এই বিড়ালের বাচ্চাটা নিয়ে যা। এর ছায়াও যেন এই বাসায় না পড়ে। শাকিলার চেহারা থেকে বিরক্তির ভাবটা কেটে গেল। সে এবার খুশি মনে বিড়ালকে নিয়ে চলে গেল। রিমি কাঁদো কাঁদো মুখ করে মিনির দিকে তাকিয়ে রইল। তোরা দুইটা আমার রুমে আয়। পাপড়ি তড়িঘড়ি করে বলল, আমি কিছু করিনি ভাইয়া, আমার কোনো দোষ নেই। রিমি বিড়ালটা এনেছে, আমি তো আনতেই চাইনি। সে কথা আমার বিশ্বাস করতে হবে? তোরা দুজন সবসময় চুক্তি করে চলিস। সত্যি ভাইয়া, আমার কোনো দোষ নেই। চুপচাপ আমার রুমে আয়। সব তোমার জন্য হলো। বলেছিলাম ভাইয়া জানলে খবর আছে। এইবার ভাইয়া এবার না জানে কোন পানিশমেন্ট দেয়। রিমি দেয়ালে মাথা ঠেকিয়ে হাত দিয়ে দেওয়ালে আলতো আঘাত করতে করতে বলল, আমার কপালই খারাপ, সবসময় কিছু না কিছু অঘটন হবেই আমার সাথে। মিনি, তুই এটা কি করলি? ঘুমানোর আর কোনো রুম পেলি না? এখন নিজেও ঘর ছাড়া হলি, আমাকেও হিটলারের বন্দুকের সামনে দাঁড় করিয়ে দিলি। তোদের কি এখন আমন্ত্রণ জানিয়ে রুমে আনতে হবে? কখন আসতে বলেছি? প্রিয়লের ঝাঁঝালো কণ্ঠস্বর শোনা গেল। রিমি আর পাপড়ি এক মুহূর্ত দাঁড়ালো না। এক দৌড়ে প্রিয়লের সামনে গিয়ে হাজির হলো। পাপড়ি কান ধরে এক পাশে দাঁড়িয়ে থাকবি 20 মিনিট। 20 মিনিট? আমার পা সকাল থেকেই ব্যথা করছে, একটু কমানো যায় না? 10 মিনিট, 30 মিনিট? ভাইয়া! পাপড়ি করুণ দৃষ্টিতে প্রিয়লের দিকে তাকালো, তবে প্রিয়লের মন ঘুরল না। উল্টো বলল, আর একটা কথা বলবি তো 10 মিনিট কত করে বাড়াবো। এবার রিমির সামনে দাঁড়ালো প্রিয়ল। রিমির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে ভয়ে আছে। পাপড়িকে ছাড় দেয়নি, আর সে তো প্রিয়লের কেউ না। তাছাড়া দোষটাও তো তারই বেশি। তাকে কি শাস্তি দেবে? প্রিয়ল গম্ভীর্য বজায় রেখে বলল, কাকিমাকে ডাকবো? রিমি মাথা তুলে তাকালো। কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি যা বলবে আমি তাই করব ভাইয়া। আমি সব শাস্তি মাথা পেতে নিব, রাজি। দয়া করে কাকিমাকে কিছু বলো না। আচ্ছা? হ্যাঁ। যা, এই বেডশিট ধুয়ে দে। এখন? হ্যাঁ, এখনই। ঠিক আছে। রিমি কথা বাড়ালো না, চুপচাপ বেডশিট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। বেডশিট ধোয়া শেষ হয়ে শুরু হলো প্রিয়লের আর এক ফরমাস, আমার জন্য চা বানিয়ে আন যা। রিমি টু শব্দও করলো না। প্রিয়ল যা করতে বলেছে তাই সে মাথা পেতে নিয়েছে। রিমি যা রিমি চা করে আনলো। প্রিয়ল একবার মুখ দিয়ে বিকৃত করে সব ফেলে দিল। এটা কোনো চা হলো? সামান্য চা বানানো শিখিসনি এখনো? যা আবার চা বানিয়ে আন। এই নিয়ে 5 বার চা বানিয়ে এনেছে রিমি। নিজের চোখেও নিজের চেয়েও দেখেছে, নিজে খেয়েও দেখেছে। চা বানানো মোটেও খারাপ হয়নি, তুলনামূলক ভালোই হয়েছে। তবুও বারবার নাক সিটকিয়ে চা বানাতে বাধ্য করছে প্রিয়ল। রিমি এবার অসহায় চোখে তাকিয়ে রইল প্রিয়লের দিকে। বারবার সিঁড়ি বেয়ে ওঠানামা করে পায়ের সমস্ত শক্তি বিসর্জন দিয়েছে সে। এখন দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত নেই।
কি হলো? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা ভালো করে চা বানিয়ে নিয়ে আয়। তোর জন্য আমার ঠান্ডা লেগে গেছে। একটু সেবা যত্ন করবি না? আর কখনো কুকুর বিড়াল বাসায় আনবো না ভাইয়া। আমি তো জানতাম না তোমার অ্যালার্জি আছে। ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দাও না। আগে মন মতো এক কাপ চা খাওয়া, তারপর তোর মুক্তি। আগের চেয়েও কোনো সমস্যা ছিল না। আগের চায়েও কোনো সমস্যা ছিল না। আমি খেয়ে দেখেছি। তুমি ইচ্ছে করে খারাপ হওয়ার নাটক করছো। প্রিয়ল রেগে বলল, কি? তার মানে তুই চা এটো করে আমাকে খেতে দিয়েছিস? এত সাহস তোর? না না, আমি তো আলাদা কাপ করে খেয়েছি। কান ধর। কান ধরে দাঁড়িয়ে থাক 1 ঘন্টা। আর হবে না, সরি ভাইয়া। এবারের মতো মাফ করো। কিন্তু রিমির কথা পিয়লের কান পর্যন্ত পৌঁছালো না। বাধ্য হয়ে রিমিকে শাস্তি মেনে নিতে হলোই। পাপড়ি, পাপড়ি। পাপড়ি ঘুম জড়ানো কণ্ঠে বলল, শাকিলা আপা, এখন না প্লিজ। আর একটু ঘুমাতে দাও। সারা রাত ঘুমাতে পারিনি পায়ের ব্যথায়। সকালের নাস্তা রুমে দিয়ে যাও। কেন? কেন জানো না তুমি? রিমির দুষ্ট বিড়ালের জন্যই তো কাল ভাইয়া পানিশমেন্ট দিল। কি? পারভিন সুলতানা চিৎকার করে পাপড়ি লাফিয়ে উঠলো। তার ঘুম কেটে গেছে। এতক্ষণ মায়ের সাথে কথা বলছিল। বুঝতে পেরে পাপড়ির হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। নিজেকে মনে মনে খুব বকছে সে। কি কোলে কি কেলেঙ্কারি ডাইনা করে ফেলেছি। এখন বাসার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। কি করব আমি? সেজন্যই তো আমি বলি, আমার পান্না এখনো ঘুম থেকে ওঠেনি কেন? ও তো এত বেলা অবধি ঘুমায় না। নিশ্চয়ই সারা রাত আমার ছেলেটা ঘুমাতে পারেনি। আহারে কি কষ্ট হয়েছে আমার পান্নার। মা, তুমি ভুল শুনেছো। রিমি কিছু করেনি। তুই ওই মেয়ের হয়ে সাফাই গাইছিস? কোনো জাদু করেছে তোর উপর? পাপড়িকে কিছু বলার সুযোগ না দিয়ে পারভিন সুলতানা রিমিকে খুঁজতে থাকে। কোথায় গেছে নবাব জাতি? আমার পান্নাকে কষ্ট দিয়ে ও আরামে থাকবে সেটা আমি হতে দিব না। এর শাস্তি ওকে পেতেই হবে। মা, ভাইয়াকে শাস্তি দিয়েছে। তাছাড়া ভাইয়া ঠিক আছে, কিছু হয়নি। রাত জেগে পড়েছে তাই হয়তো। পাপড়ি কথা শেষ করতে পারলো না। তার আগেই পারভীন সুলতানা তাকে থামিয়ে দিয়ে বলল, রিমি কোথায়? মা, এমন করো না প্লিজ। তোমার এই রূপকে আমি ভয় পাই। মেয়েটা যথেষ্ট শাস্তি ভোগ করেছে। রিমি ওয়াশরুমের ভেতর দাঁড়িয়ে আছে। পারভীন সুলতানা নিম্ন স্বরে তার কানে আসছে। পারভিন সুলতানার কণ্ঠস্বর নিম্নভাবে তার কানে আসছে। তবে ভয়ে বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না মেয়েটা। পারভিন সুলতানা ওয়াশরুমের দিকে খেয়াল করলো। দরজা ভেতর থেকে আটকানো। তিনি ওয়াশরুমের দরজায় জোরে জোরে করাঘাত করে বলল, এই মেয়ে, বের হ এখনই। তোর আর এই বাড়ি থাকা হবে না। আমি থাকতে দিব না। বের হ এক্ষুনি। রিমি বের হচ্ছে না দেখে পাপড়ি সুলতানা রেগে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে রুমের বাইরে গিয়ে নিতাকে ডাকতে শুরু করলো। নিতা খানম বুঝতে পারলো নিশ্চয়ই রিমি কোনো কিছু করেছে। তিনি এক প্রকার দৌড়েই উপরে উঠলেন। বিচলিত হয়ে জানতে চাইলেন, কি হয়েছে? তোর বোনের মেয়েকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করতো নিতা। এই বাসায় ওকে আর রাখতে পারবো না। কি করেছে রিমি? তোমার ভাগ্নি এসে আমার ছেলেটার পিছনে পড়েছে। হয়েছেটা কি আপা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার ভাগ্নিকে জিজ্ঞাসা করো এমন কেন করেছে। কাল বাসায় বিড়াল নিয়ে আসায় আমার ছেলের রুমে ছেড়ে দিয়েছে। আমার ছেলেটার বিড়ালের অ্যালার্জি আছে বলনি ভাগ্নিকে? নাকি দুজন মিলে আমার ছেলেকে মারতে চাচ্ছ? আপা, আপনি এসব কি বলছেন? বিড়াল উম প্রিয়ল আমার ছেলের মতো। ওকে আর নিবিড়কে আলাদা করে দেখি না কখনো। ছেলের মতন। ছেলে তো না। আপা, আমি জানতাম না রিমি বিড়াল নিয়ে এসেছে। নিতা পাপড়ির দিকে তাকিয়ে বলল, রিমি রিমি কোথায়? পাপড়ি হাত নাড়িয়ে দেখিয়ে দিল। নিতা ওয়াশরুমের দিকে গিয়ে বলল, রিমি, দরজা খুল। দরজা খুলতে বলেছি আমি। রিমি ভয়ে ভয়ে দরজা খুলে মাথা নিচু করে দাঁড়ায়। রিমি দরজা খুলতে নিতা খানম টাস করে রিমির গালে একটি চড় বসিয়ে দিলেন। রাগান্বিত কণ্ঠে বললেন, এসেই ঝামেলা শুরু করে দিয়েছিস? এটা কি তোর বাড়ি যে যা খুশি তাই করে বেড়াবি? নিজের মন মর্জি কাজ করবি? আজ পর্যন্ত এটা আমার বাড়ি হয়ে উঠতে পারেনি, তোর কি করে হবে? তুই তো দুদিনের মেহমান। খবরদার, আর যদি কোনো কিছু আমাকে না জানিয়ে করিস, তোকে আমি তোর বাবার বাড়ি পাঠিয়ে দিব। তাদের যা ইচ্ছা হয় সেটাই করবে। চল এখান থেকে। নিতা রিমিকে টানতে টানতে নিজের সাথে নিয়ে গেল। রিমি কোনো কথা বলল না। নীরবে চোখের জল ফেলতে লাগলো। রিমি যেতেই বাকিরাও রুম থেকে বের হয়ে গেল।
প্রিয়ল যখন রুমের বাইরে বের হয়েছে তখন দেখতে পেল রিমিকে নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। প্রিয়ল বুঝতে পারলো না কি হয়েছে, তাই পাপড়ির রুমে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? ঘুম থেকে উঠে চেঁচামেচি শব্দ পাচ্ছি, আর কাকিমা রিমিকে ওভাবে নিয়ে গেলে কেন? রিমি আবার কি 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 করেছে? পাপড়ি দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন করে আর কি হবে ভাইয়া, পুরনো হিসাবেই মেটালো। পাপড়ি এবার কেঁদেই ফেললো। সব আর দোষ, সব সব আর দোষ। আমি ঘুমের ঘোরে গত রাতের কথা মাকে সব বলে ফেলেছি, তাই মা কাকিমা আর রিমিকে অনেক কথা শুনিয়েছে। রিমিকে হোস্টেলে পাঠাতে বলেছে। জানো ভাইয়া, রিমিকে কাকিমা অনেক মেরেছে। প্রিয়ল ছুটে গিয়ে বলল, এখন কেঁদে ভাসিয়ে কি হবে? যা করার তা তো করেই ফেলেছিস। কান্না থামা ফাজিল মেয়ে, বলেই প্রিয়ল রুম থেকে বের হয়ে গেল। পারভিন সুলতানার জন্য স্যুপ বানাচ্ছেন। প্রিয়ল মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। শাকিলাকে বলল কিচেন থেকে বের হয়ে যেতে। পান্না, তোর কিছু লাগবে? মা, তোমার এমন ব্যবহার করাটা ঠিক হয়নি। রিমিকে যা শাস্তি দেওয়ার আমি দিয়েছি। আমিও সুস্থ আছি। ওর জন্য আমার ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। আমার প্রেজেন্টেশনের কাজ ছিল, তাই অনেক রাতে ঘুমিয়েছি। সকালে ইচ্ছে করেই উঠিনি। পান্না, তুই কবে থেকে রিমির ফ্যান হলি? মা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু সত্যিটাই বললাম। রিমির ইচ্ছে করে করিনি। আমার মনে হয় না রিমি জানলে বিড়াল বাসায় আনতো। পারভিন সুলতানা অবাক হলো ছেলের কথায়। তিনি রেগে বললেন, তোরা দুই ভাই বোনের এই মেয়ের প্রতি এত দরদ কেন শুনি? ও কি কিছু খাইয়েছে তুরিয়ল? সত্যি করে বল। মা, কি সব বলছো তুমি? কিছু একটা তো করেছে, নইলে তুই কবে থেকে অন্যের হয়ে প্রতিবাদ করতে শুরু করলি? কই, আগে তো কখনো আমার সাথে তর্ক করিসনি, কারো ব্যাপারে আগ্রহ দেখাসনি। ওই মেয়েটা আসার পরেই তোর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। আমার তো ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। তার উপর মেয়েটা গ্রাম থেকে এসেছে, গ্রামের অনেক মানুষই জাদুটোনা করে। না না শাকিলা, বলতে হবে কোনো কবিরাজ বলে একটা তাবিজ আনতে। প্রিয়ল বিরক্ত হয়ে বলল, মা, ভুলে যেও না আমি কিছু বলেছি তোকে। ওসব তাবিজ কবজ আমি পড়তে পারবো না। প্রিয়ল সেখান থেকে প্রস্থান করলো। নিতা রিমিকে নিজের রুমে রেখে নিজের বাগের কাজ করতে গেছে। রিমি বিছানায় বসে ফুফিয়ে ফুফিয়ে খাচ্ছে। নিবিড় অনেক চেষ্টা করেও রিমির কান্না থামাতে পারেনি। সে 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 গেছে রিমির জন্য আইসক্রিম কিনতে। রিমি আইসক্রিম খেতে ভালোবাসে। আইসক্রিম পেলে যদি রিমির মন ভালো হয়ে যায়, সেই ভাবনাতেই নিবিড় দোকানে গিয়েছে। শফিক আহমেদ ওখানে স্টাডি রুমে শফিক আহমেদ এখন স্টাডি রুমে, হয়তো নিউজ পেপার পড়ছে। রিমি মূলত এ একা একা এই রুমে। তবে শফিক আহমেদ যখন তখন রুমে আসতে পারে। তাকে দেখলে রিমি লজ্জা পাবে, তাই রিমি গুটিসুটি পায়ে ছাদে চলে গেছে। ছাদের এক কোণে বসে মাথা নিচু করে কাঁদতে লাগলো। অনেক ভাবনায় মাথায় উকি দিচ্ছে। এই মুহূর্তে রিমির মন চাচ্ছে গ্রামে থাকলেই ভালো হতো, বিয়ে করে সংসারও করাও ভালো ছিল। এখানে পদে পদে অপমানিত হতে হতো না। কাঁদতে কাঁদতে রিমি হেঁচকে উঠে গেছে, তবুও কান্না থামছে না। বাচ্চাদের মতো কাঁদছিস কেন? রিমি মাথা তুলে তাকালো। সামনে প্রিয়ল দাঁড়িয়েছে। রিমি নাক টেনে নাক ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসলো। প্রিয়ল রিমির পাশে গিয়ে বসলো। অনেকক্ষণ কোনো কথা বললো না। দুজনের মধ্যে বিস্তর নীরবতা। মাঝে মাঝে রিমির নাক টানার শব্দ শোনা যাচ্ছে, আর কিছু পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। নীরবতা ভেঙে প্রিয়ল বলল, মায়ের কথায় কিছু মনে করিস না। আমি মাকে নিয়ে মা আমাকে নিয়ে ওভার পজিটিভ। রিমি মুখ বাঁকালো, বিড়বিড় করে বলল, নিজের মনে হয় আমাকে কম শাস্তি দিয়েছে। এমন ভাব করছে যেন আমার জন্য দরদ উতলে উঠেছে। কিছু বললি? রিমি জবাব দিল না। প্রিয়ল রিমির দিকে ঘুরে বলল, তোকে কিছু একটা দেখাবো, দেখলে তোর মন ভালো হয়ে যাবে, দেখবি? রিমি কৌতূহলী চোখে তাকালো প্রিয়লের দিকে। প্রিয়ল উঠে দাঁড়িয়ে বলল, ওঠ। রিমি উঠল না, বসেই রইল। প্রিয়ল এবার জোরে গলায় বলল, তোকে উঠতে বলেছি আমি। না উঠলে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেব। রিমি বিরক্তি নিয়ে উঠল, তারপর প্রিয়লকে অনুসরণ করে চিলেকোঠায় প্রবেশ করতে বিড়ালের মিয়াও মিয়াও আওয়াজ শুনতে পেল। মিনি মিনিকে দেখতে পেয়ে রিমির মলিন মুখ আনন্দে ভরে গেল। সে সাথে সাথে মিনিকে কোলে তুলে নিল। মিনিকে আদর করতে লাগলো, বিভিন্ন কথা বলতে লাগলো। মুহূর্তেই ভুলে গেল পূর্বের কথা। এবার খুশি তো? মিনি রিমি হাসি থামিয়ে বলল, তুমি তো বলেছিলে মিনিকে বের করে দিতে।
ওর ছায়াও দেখতে চাও না, তাহলে ও এখানে কি করছে? তোর কি আমাকে পাষাণ মনে হয়? মায়া দয়া নেই আমার? রিমি ডানে বামে মাথা নাড়ালো। প্রিয়ল ভ্রু কুঁচকে বলল, নেই। প্রিয়ল এবার রিমি এবার মাথা উপর নিচ করে বলল, আছে আছে। শোন, ওকে বলেও নিচে নামাবি না, আর আমার কাছাকাছি কাছাকাছি তো আরোই না। যখন মিনিকে দেখতে ইচ্ছে করবে তখন এখানে এসে দেখা করে আবার দরজা আটকে দিয়ে যাবি। মনে থাকবে? হ্যাঁ থাকবে। গুড। রিমি, এই রিমি, রিমি। নিতা খানমের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। রিমি মিনিকে নামিয়ে দিয়ে বলল, খালামণি ডাকছে, আমি যাই। রিমি দরজা আটকে নিচে চলে গেল। প্রিয়ল ছাদেই রয়ে গেল। কোথায় গিয়েছিলে? ছাদে। আয় আমার সাথে। নিতা রিমিকে নিজের কক্ষে নিয়ে গেলেন। শফিক আহমেদ অফিসে গেছেন, নিবিড় নিজের রুমে। রিমিকে না পেয়ে মায়ের কাছে রিমির বাগের আইসক্রিম দিয়ে গেছে নিতা। নিতা রিমিকে বিছানায় বসালেন, রিমির হাতে আইসক্রিম দিয়ে নিজেও বসলেন। রিমি আইসক্রিমের উপর শক্ত বাগ কাগজ চড়াচ্ছে। নিতা তাকিয়ে রয়েছে রিমির দিকে। মেয়েটার ফর্সা গালে আঙ্গুলের ছাপ ফুটে উঠেছে। নিতার বুকটা কেঁপে উঠল। মা মরা মেয়েটাকে কি করে মারতে পারলো সে? নিতা রিমির গালে হাত রেখে বলল, ব্যথা করছে? রিমি মাথা নাড়ালো। নিতা বলল, আমি তোকে কিছু বললে পারবিন আপা তোকে হোস্টেলে পাঠিয়ে দিত। আমি চাইনি তুই এখানে একাকিত্বে বড় হ। আমি জানি খালামণি, তুমি আমার ভালোর জন্যই শাসন করেছো। আমি একটুও কষ্ট পাইনি। নিতা মলিন হাসলো, বলল, তাড়াতাড়ি আইসক্রিম খাওয়া শেষ করে নাস্তা করে নে, স্কুলে যেতে হবে। আমাকে দেখে যদি আবার কিছু বলে? এখন আর কিছু বলবে না। রাতে পাপড়িকে পড়াতে বসেছে প্রিয়ল। রিমি এখনো পড়তে আসেনি। নির্দিষ্ট সময় অতিক্রম করেছে অনেক আগেই। প্রিয়ল ঘড়ির দিকে পুনরায় তাকিয়ে সময় দেখে নিল। পাপড়িকে বলল, রিমি এখনো আসছে না কেন? ওর কি 3 নাম্বার রুল মনে নেই? শাস্তি পেতে পেতে মেয়েটার সাহস বেড়ে গেছে। রিমি আর পড়তে আসবে না ভাইয়া। কেন? কাকিমা বারণ করেছে। প্রিয়ল ফের শুধালো, কেন? কেন আবার? মায়ের কথা শুনে। ও, ঠিক আছে তুই পড়। প্রিয়ল আর কোনো প্রশ্ন করলো না, তবে তার চোখে মুখে বিষণ্ণতা চেয়ে গেল। কয়েকদিন ধরেই প্রিয়লের মন বিষণ্ণ, কিন্তু কেন বিষণ্ণ বুঝতে পারছে না। বুকের ভেতর খালি খালি অনুভব করছে, মনে হচ্ছে কিছু একটা মিসিং। প্রিয়ল ভেবেই পাচ্ছে না কি হচ্ছে তার সাথে। সব তো ঠিকই আছে, তাহলে এমন লাগছে কেন? অনেক বাবা বাবির পর একটা পরিবর্তনই মাথায় আসলো। রিমি। রিমিকে অনেকদিন জ্বালায়নি প্রিয়ল, তবে কি রিমির জন্য মন খারাপ? না না, এটা হতেই পারে না। ওর জন্য কেন মন খারাপ লাগবে? করোনা থেকে নাকি ভালো লাগা? প্রিয়ল দুহাতে নিজের গালে আঘাত করলো। কি সব ভাবছিস প্রিয়ল? তুই কি পাগল হয়ে গেলি? এসব ভাবনা তোর মাথায় আসছে কি করে? কোথায় তুই আর কোথায় রিমি? আচ্ছা, একটু পরীক্ষা করে দেখলে কেমন হয়। আজ প্রিয়লের ভার্সিটি নেই, তাই সে ভাবলো আজ ড্রাইভার কাকার পরিবর্তে নিজে যাবে রিমি পাপড়িকে আনতে। ও যদি মনের অস্থিরতা দূর না হয়, তবে ধরে নেবে তার ধারণা ভুল। নিতা মানা করার পর থেকে প্রিয়ল যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ রিমি রুম থেকে বের হয় না। সকালে প্রিয়ল নাস্তা করে রুমে যাওয়ার পর সারাদিন স্কুলে, রাতে প্রিয়ল বাসায় ফেরার আগে খাবার খেয়ে যায় রুমে যায়, আর বের হয় না। তাই প্রিয়ল রিমির দেখা পায় না। যেই ভাবনা সেই কাজ। প্রিয়ল গাড়ি নিয়ে বের হলো। স্কুল ছুটির বেশি দেরি নেই। প্রিয়ল গাড়ি পার্ক করে ক্যাম্পাসে প্রবেশ করলো। সাধারণত প্রয়োজন ছাড়া গার্ডিয়ানদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে প্রিয়ল এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। স্কুলের টিচার থেকে শুরু করে দারোয়ান সবার সাথেই তার ভালো সম্পর্ক, তাই তাকে এর ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। ছুটির ঘন্টা বেজে উঠেছে। প্রিয়ল ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করছে রিমি আর পাপড়ি বের হওয়ার। দোস্ত, চিঠিটা কিভাবে দিব? একটু বুদ্ধি করে দে। এই সাহস নিয়ে প্রেমে পড়েছিস? আই এম নার্ভাস ইয়ার। দাঁড়া, ভাবতে দে। কিছুক্ষণ ভেবে ছেলেটি বলল, একটা বই বের করে সেই বইয়ের ভিতরে চিঠিটা দিয়ে দে। আমার বই নিবে কেন? গাধা একটা। গাধা একটা, বই দিয়ে বলবি তোমার এই বই পড়ে গিয়েছিল, আমি পেয়েছি।
এই আইডিয়াটা কাজ করবে তো? ছেলেটি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমার আইডিয়া কোনোদিন বিফলে যায়নি। ওকে ওকে, ওই যে আসছে, যা দিয়ে আয়, অল দ্য বেস্ট। প্রিয়ল দূরে দাঁড়িয়ে ছেলে দুটোর কথোপকথন শুনে মৃদু হাসলো। সামনে তাকিয়ে দেখতে পেল রিমি আর পাপড়ি এদিকেই আসছে। হঠাৎই খেয়াল করলো সেই ছেলেটি রিমির সামনে এগিয়ে গিয়ে এগিয়ে থেমে গেল। প্রিয়ল এবার নড়ে চড়ে দাঁড়ালো। ছেলেটির রিমির সামনে গিয়ে বলল, রিমি, তোমার বই গত ক্লা গত ক্লাসে রেখে গিয়েছিলে, আমি খুঁজে পেয়েছি। গত রাতে এই বিষয়টি পড়েনি বলে রিমির মনে সন্দেহ জন্ম নিয়েছিল। বইটি নিজের মনে করলো। সে বই হাতে নিয়ে বলল, ধন্যবাদ। ছেলেটি লাজুক ভাবলো। রিমি হাঁটতে শুরু করলেও কিছু একটা ভেবে আবার পিছনে ফিরে আসলো। ছেলেটিকে বলল, আকাশ, তোমার কাছে আগের অঙ্ক ইংলিশ নোট করা আছে? আমাকে দিতে পারবে? জানোই তো আমি অনেকদিন পরে এসেছি, কিছুই পাইনি, দিলে খুব উপকার হতো। আকাশ খুশি মনে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি কালই নোট খাতা নিয়ে আসবো। রিমি হেসে বলল, অ্যাগেন থ্যাংক ইউ, প্লেজার। আকাশ প্রথম সারির শিক্ষার্থী, অনেকদিন ধরে রিমির খাতার নোট ছাড়ার চেষ্টা করেছে কিন্তু বলার সাহস পায়নি। যদি না করে দেয় তবে? আজ মুখোমুখি হতেই সাহস করে চেয়েই ফেললো। এদিকে দূরে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করলো প্রিয়ল। তার রাগ হচ্ছে, বিষণ্ণ রকম রাগ হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছে না, তবে সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগে চেপে ধরে রাখার চেষ্টা করছে। রিমি আকাশের সাথে কথা বলায় সে তো বেজায় খুশি, খুশিতে লাফাচ্ছে সে। সেটা প্রিয়লের নজরে পড়লেও মুখে রিমি দেখতে পাচ্ছে না। আর আকাশের এই নাচানাচি প্রিয়লের রাগ বাড়িয়ে তুলছে। তার ইচ্ছে করছে এই ছেলেটাকে কষিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু অনার্স পড়ুয়া ছেলে হয়ে ক্লাস 9 এর ছেলের গায়ে হাত তোলা কি শোভা পায়? পেলেও পেতে পারে। রিমি তো তাদের বাসায় থাকে। তারও তো একটা দায়িত্ব আছে রিমিকে সব বদনজর থেকে প্রটেক্ট করার। সেই দায়িত্ববোধ থেকে একটা থাপ্পড় মারাই যায় না? প্রিয়লকে দেখে পাপড়ি এগিয়ে এসে বলল, ভাইয়া তুমি আজ ড্রাইভার কাকু নিতে আসবে না? না, আজ আমি গাড়ি নিয়ে বের হয়েছি, ভেবেছিলাম তোদের নিয়ে কোথাও ঘুরতে যাব, এখন মুড নেই। ভাইয়া চলো না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এসেইছো যখন চলো, গেলেই মোট ভালো হয়ে যাবে। না হবে না, বাসায় চল। প্রিয়ল একবার রিমির দিকে তাকিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। রিমি বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই হাঁটলো। পুরোটা রাস্তা রিমি একটা কথাও বলেনি। পাপড়ি বলেছে রিমি শুধু শুনেছে, মাঝে মাঝে সায় দিতে হুম ও আচ্ছা বলে গেছে। প্রিয়ল রিমির দিকে বারবার তাকাচ্ছে। রিমির চঞ্চলতা অনেক কমে গিয়েছে, প্রিয়লকে দেখে নাকি অন্য কারণ? বাসায় পৌঁছাতে পাপড়ি আর রিমি চুপচাপ নেমে গেল। রিমি পেছনে ফিরে তাকালো না পর্যন্ত। প্রিয়ল রিমিকে দাঁড়াতে বলতে চেয়েও বলতে পারলো না। কোনো এক অদৃশ্য বাধা কাজ করলো। রিমি অবজ্ঞা প্রিয়ল নিতে পারছে না। খারাপ লাগছে তার। সেদিন ছাদেও তো ভালোভাবেই কথা বললো রিমি। তারপর নিতা কাকিমা কি এমন বললো যে সব কথা বলাই বন্ধ করে দিল? প্রিয়লের মাথায় কিছুই ঢুকছে না। রাগে যেতে গাড়ির স্টিয়ারিং এ জোরে আঘাত করলো সে। আসবো কাকিমা? নিদা বেলকনিতে বসেছিল। প্রিয়লকে দেখে সে হেসে বলল, আয় প্রিয়ল, হঠাৎ কাকিমার কাছে কি মনে করে? প্রিয়ল কোনো প্রকার বনিতা না করে বলল, তুমি রিমিকে বন্দি করে রেখেছো কেন? আমি রিমিকে বন্দি করে রেখেছি? কিভাবে শুনি? রিমি তো দিব্যি আছে। রিমির হাতে পায়ে শিকল বাঁধা দেখেছিস? অদৃশ্য শিকল, যা দেখা যায় না, উপলব্ধি করা যায়। নিতা খানম কিঞ্চিত হাসলেন। অদৃশ্য শিকল? হুম। কাব্যিক কথাবার্তা কবে শিখলি প্রিয়ল? আর কি কি শিখেছিস? কাকিমা, কথা ঘুরাবে না। নিতা কানম হাসি থামালেন। তার মুখে এবার গাম্ভীর্য ফুটে উঠল। রিমিকে করিনি প্রিয়ল, শুধু তোর থেকে দূরে সরিয়ে রেখেছি। কিন্তু কেন কাকিমা? আমি কি এমন করেছি যে ওকে আমার থেকে লুকিয়ে রাখতে হবে? তুই কিছু করিসনি, তোর মা তো করে। তোর আশেপাশে দেখলেই তোর মা তেলে বেগুনে জ্বলে ওঠে, রিমিকে নানাভাবে অপমান অপদস্থ করে। ছোট মেয়েটার মন বিষিয়ে তুলেছে। রিমির সামনে এক্সাম, ও পড়াশোনার হচ্ছে না খালামণি, সেটা আমি বুঝে নেব, তোকে ভাবতে হবে না। খালামণি, আমি চাচ্ছি রিমিকে হেল্প করতে। হঠাৎ রিমির জন্য এত কেয়ার? রিমিকে অপদস্থ না দেখে শান্তি লাগছে না বুঝি? কাকিমা তুমি এইভাবে বলছো কেন?
কি করব আমি বলতো? মা মারা যাওয়ার পর বাবার বাড়িতে শান্তিতে ছিল না, এখানে এসেও প্রতিদিন কোনো না কোনো কারণে মেয়েটাকে কষ্ট পেতেই হচ্ছে। সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। মাকে আমি বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না কাকিমা, রিমিকে পড়তে পাঠিও, অন্তত সামনের এক্সামের আগ পর্যন্ত। আচ্ছা বেশ, পাঠাবো। সময় মতো পড়তে এসেছে রিমি। বই খাতা ভর্তি ব্যাগ টেবিলের উপর রাখতেই প্রিয়ল বলল, আজ ইংলিশ বইটি বের কর তো। প্রিয়লের কথা মতো ইংলিশ বই বের করলো। ইংলিশ বই বের করতে প্রিয়লের বইটি হাতে নিয়ে দ্রুত গতিতে পাতা পৃষ্ঠা উল্টাতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত বস্তুটি পেল না। না, ইংলিশ থাক, বিজ্ঞান বের কর। বিজ্ঞান বইয়ের পাতা উল্টাতে কিছুও পেল না। বাংলাটা বের কর দেখি। রিমি এবার বিরক্তিসূচক শব্দ করে বলল, ঠিক করে বলবে কোন সাবজেক্ট আগে পড়বো? এটা না সেটা করে চলেছ। পাপড়ি বলল, তোমার কি কিছু আজকে পড়তে ইচ্ছে করছে না ভাইয়া? তাহলে আজ থাক, আমরা বরং যাই। প্রিয়ল দমকের সুরে বলল, খালি ফাঁকি দেওয়ার ধান্দা তাই না? কথা বাদ দিয়ে চুপচাপ পড়। আমি আর রিমি, তুই বাংলা বই বের কর। রিমি বিরক্ত হলেও বই বের করে প্রিয়লের সামনে রাখলো। প্রিয়ল কয়েক পাতা উল্টাতে বস্তুটি পেয়ে গেল। এটা কি রিমি? জানি না, তোর বইয়ের ভেতর থেকে পাওয়া গেছে আর তুই জানিস না? আমি সত্যিই জানি না। এই সিটি কিভাবে আমার বইয়ে আসলো? প্রিয়ল সিটি বের করে পড়তে শুরু করলো। প্রিয় রিমি, তোমাকে প্রথম দেখাতেই মনে ধরেছে। তোমাকে দেখে আমার হৃদযন্ত্র কণিকের জন্য থেমে গিয়েছিল। তোমার ডাগর ডাগর চোখ, তোমার মুখের ওই মিষ্টি হাসি, সুমধুর কণ্ঠস্বর, ঘন কালো লম্বা বেনি, এক কথায় সম্পূর্ণ তুমিটাকে আমাকে মুগ্ধ করেছে বারবার। সামনাসামনি বলার চেষ্টা করেছি বহুবার, কিন্তু তোমার সামনে গেলে আমি নার্ভাস হয়ে পড়ি। তাই সিটিতে আমার মনের কথা জানাচ্ছি। একবার নয়, দুবার নয়, লক্ষ কোটি বার বলতে চাই ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? তোমার প্রতি উত্তরের অপেক্ষায় থাকবো। আকাশ। ছি, কি বিচ্ছিরি হাতের লেখা! তার চেয়েও বিচ্ছিরি কথাগুলো। স্কুলে এসব করতে যাস? আশ্চর্য, দেখতে পাচ্ছেন না চিঠিতে কি লেখা আছে? বুঝতে পারছো না? আমি জানতাম না আকাশ আমাকে পছন্দ করে। ওই ছেলেটা বই দেওয়ার বাহানায় চিঠিটা বইয়ে রেখে দিয়েছে। ও আচ্ছা, স্কুলে যেই ছেলেটার সাথে হেসে হেসে কথা বললি সেই ছেলেটা? হ্যাঁ। দুদিন হয়নি স্কুলে ভর্তি হয়েছে, এর মধ্যে ছেলেই পটাতে শুরু করেছিস? দাঁড়া, আমি কাকিমাকে ডাকছি। কাকিমা, কাকিমা। ভাইয়া প্লিজ কালামুনিকে কিছু বলো না, আমি সত্যি কিছু জানতাম না। আমি কালই ওকে মানা করে দিব। তুমি কালামুনিকে জানিও না প্লিজ। তুমি যা শাস্তি দেবে আমি তাই মেনে নিব, তবু খালামণিকে বলো না। এর মধ্যে নিতা এসে বলল, প্রিয়ল ডাকছিস কেন, কি হয়েছে? রিমির চোখের ইশারায় প্রিয়লকে আবারও অনুরোধ করলো নিতাকে কিছু না জানাতে। প্রিয়ল হেসে বলল, কাকিমা, আমাকে একটু কফি বানিয়ে দিবে? অনেকদিন তোমার হাতে কফি খাই না। এমন ভাবে ডেকেছিস তো আমি তো ভেবেছি আবার না কোনো ঝামেলা হয়েছে। এখন দিচ্ছি, দাঁড়া। থ্যাংক ইউ কাকিমা। নিতা কানম চলে গেলেন। প্রিয়ল রিমির দিকে কঠিন দৃষ্টিতে ফেলে বলল, এখন থেকে আমার চোখ কান তোর কাছেই থাকবে। প্রেম গঠিত কিছু যদি আন্দাজ করতে পারি তবে রে, বুঝতে পারছিস কি হবে? রিমি মাথা নাড়ালো। প্রিয়ল পাপড়ির দিকে তাকিয়ে বলল, তোর ক্ষেত্রেও কথাগুলো প্রযোজ্য। আচ্ছা, মাথায় থাকবে। পরের দিন স্কুলে গিয়েই আকাশকে তার বই ফিরিয়ে দিল রিমি। কোমল কণ্ঠে বলল, আমাকে পছন্দ করার জন্য ধন্যবাদ, তবে আমি তোমাকে সেই নজরেই দেখিনি। আমার একটাই লক্ষ্য, সেটা হলো পড়াশোনা করা। আমি সেটাই করতে চাই, অন্যদিকে মন দিতে চাই না আকাশ। তাই আমার পেছনে সময় নষ্ট করো না। বুঝতে পেরেছি। রিমি সরে আসতে নিতে আকাশ বলল, তুমি নোট খাতা আনতে বলেছিলে না, নিলে না? রিমি পেছনে ফিরে তাকালো। আকাশ হেসে বলল, প্রেমিক না হলাম, বন্ধু তো হতেই পারি তাই না? তাছাড়া আমার দ্বারা যদি কারো উপকার হয় তবে আমার ভালোই লাগবে। খাতা তুমি নিয়ে যাও, যতদিন দরকার হয় রাখো, সমস্যা নেই। ধন্যবাদ। রিমি আপু, রিমি আপু। তনয় আর অনয় দৌড়ে এসে রিমির কাছে আসলো। তনয়ের আজ বেজায় খুশি, তবে অনয়ের মুখটা একটু মলিন। কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছ কেন? দৌড়ে এসেছি তো তাই। জানো আজ আমাদের রেজাল্ট দিয়েছে। তাই নাকি? কে কত মার্ক পেলে? তনয় আনন্দে আটখানা হয়ে বলল, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি আপু, অনয় সেকেন্ড। এবার আমি তোমাকে বিয়ে করতে পারবো?
কি মজা! তনয় কথা বলতে 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 লাফাচ্ছে, এদিকে অনয় মুখটা বাংলার পেঁচার মতো করে রেখেছে। রিমি হেসে বলল, আরে বাবা, এটা তো ভীষণ ভালো খবর, তুমি এক ধাপ এগিয়ে আছো। অনয় মন খারাপ করে না ভাই আমার, এখনো অনেক সময় আছে, চেষ্টা করো, তুমিও পারবে। ঠিক বলেছ আপু, পরের বার আমিই ফার্স্ট হব, দেখো। ওকে, পরের বার আমি হারাবো। ওকে, পরের বারও আমি হারাবো। ওকে, দেখবো কে হারে। তোকে হারিয়ে আমি রিমি আপুকে বিয়ে করব। আমার আমার পয়েন্ট বেড়ে গেছে। পরের ক্লাসে হারিয়ে আমি এগিয়ে যাব, রিমি আপুকে আমি বিয়ে করব। দুই ভাই মারামারি শুরু করে দিল। রিমি বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠে বলল, ব্যাস, অনেক হয়েছে, থামো এবার। খাতা কলমে কম্পিটিশন করতে বলেছি, হাতাহাতি করে নয়। দুজন, চলো দুজন দুজনকে সরি বলো। তনয় অনয় মাথা নিচু করে গাল ফুলিয়ে বলল, সরি। দুজন দুজনকে জড়িয়ে ধরো। দুজনেই রিমির কথা মেনে নিল। গুড, এবার খেলতে যাও। দুই ভাই মিলে রুম থেকে বের হতে রিমি নিজের চিন্তায় ডুবে গেল। তনয় অনয় রেজাল্টের কথা শুনে তার মনে পড়লো দুদিন পর তারও রেজাল্টের পাবলিশ হবে, কি যে হবে ভাবতে রিমির বিপি হাই হচ্ছে। অনয় তনয় ছাদে গিয়েছে খেলতে। ছাদে উঠে তারা লুকোচুরি খেলছে। ছাদ বাগানের গাছের নিচে লুকালে সহজেই খুঁজে পাওয়া যায়। তাই অনয় এবার চিলেকোঠার ঘরে লুকানোর পরিকল্পনা করেছে। অনয় চোখ বন্ধ করে এক দুই তিন গুনছে। সেই সুযোগে তনয় আস্তে করে চিলেকোঠার দরজা খুলে ভিতরে প্রবেশ করে। চিলেকোঠার পুরনো অনেক জিনিসপত্র রয়েছে। তারই পেছনে লুকাতে গেলে দেখতে পায় একটি বিড়াল ছানা গা এলিয়ে দিয়ে ঘুমোচ্ছে। তনয় তার নরম হাত দিয়ে বিড়াল ছানার গায়ে হাত রাখতে বিড়ালটি চোখ মেলে একবার তাকালো, তারপর আবার বিভোর হয়ে পড়ল। তনয় মিনিকে কুলে তুলে চিলেকোঠা থেকে বের হয়ে অনয়কে ডাকলো, এই অনয়, দেখ আমি কি পেয়েছি। বিড়ালটা তো খুব সুন্দর, ফেলি কোথায়? চিলেকোঠায়। চল আমরা নিচে নিয়ে ওকে গোসল করাই, অনেক ময়লা হয়ে গেছে। হ্যাঁ চল। অনয় তনয় বিড়ালকে কোলে নিয়ে নিচে নামলো। নিচে নামতেই প্রথমে মুখোমুখি হলো রোকসানার। বিড়াল কোথা থেকে এনেছিস? এখনই সেখানে রেখে আয়, তোর বড় কাকিমা দেখলে খুব বকবে। এখনই রেখে আয়। না, ওকে আমরা গোসল করাবো। তনয় আমার ভালো ছেলে, বিড়াল বাইরে রেখে আয়, নইলে বাসায় তুলকালাম কাণ্ড ঘটে যাবে। তোর প্রিয়ল ভাইয়ার কুকুর বিড়ালের লোমে অ্যালার্জি আছে। যা বাবা যা, আমার লক্ষ্মী বাবা, বিড়ালটি যেখানে ছিল সেখানেই রেখে আয়। অনয় তনয়ের কানে কানে বলল, বিড়ালকে ওই হিটলারের রুমেই রাখতে হবে। বলেই কিলকিলিয়ে হাসলো অনয়। সম্মতি জানিয়ে তনয়ও হাসলো। রুকসানা কোমরে হাত রেখে বলল, দুই ভাই আবার কোন কুমতলব এঁটেছিল, তাই না? যদি উল্টোপাল্টা কিছু করিস তাহলে দুটোকে এই রাতের বেলায় চিলেকোঠায় আটকে রাখবো। আমরা কিছু ভাবিনি আম্মু, আমরা তো ভালো হয়ে গেছি। এখন কি আগের মতো অত দুষ্টুমি করি, তুমিই বলো। তোমাদের কথা শুনে আমার সন্দেহ হচ্ছে, কোনো গন্ডগোল করবি না বলে দিলাম। এই বিড়াল এক্ষুনি বিদায় কর। আর হ্যাঁ, প্রিয়লের সামনে বলেও এই বিড়াল নিয়ে যাবি না, মনে থাকবে? দুজনেই মাথা নাড়ালো। এই বিড়াল আসলো কোথা থেকে? অনয় তনয় আর রুকসানাও চমকে উঠলো। যে বইটা পাচ্ছিল সেটাই হলো। পারভিন সুলতানার কর্কশ কণ্ঠে বললেন, এই বাসায় বিড়াল আনা নিষেধ, কতবার বলেছি। কারো দেখছি আমার কথায় কান দিয়ে ঢুকছে না। আপা, আমি ওদের বলেছি ওরা এক্ষুনি বিড়াল বাইরে রেখে আসবে। না, না জানি বিড়ালটা কোথায় কোথায় নিজের লোম ছড়িয়েছে, সারা বাসায় পরিষ্কার করতে হবে। শাকিলা, এই শাকিলা। কি হয়েছে খালা? পুরো বাসা ঝাড় দিয়ে মুছে ফেল এক্ষুনি। কি, এত বড় বাসা এখন ঝাড়ু দিতে হবে? আবার মুছতেও হবে? হ্যাঁ, হবে। দেখছিস না, তনয় অনয় বিড়াল নিয়ে এসেছে। পারভিন সুলতানা এবার অনয় তনয় এর দিকে তাকিয়ে বলল, আমার প্রিয়ল যদি আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে তোদের দুটোর কবর আছে। কাকিমা, আমরা বাইরে থেকে বিড়াল আনিনি, বিড়ালটি চিলেকোঠায় ছিল, আমরা খেলতে গিয়ে পেয়েছি, মাত্রই নিচে এনেছি। পারভিন সুলতানার রাগে এবার রিমির উপর গিয়ে পড়ল। এটা নিশ্চয়ই ওই বদমাইশ মেয়েটার কাজ। সেদিন বিড়াল না তাড়িয়ে চিলেকোঠায় লুকিয়ে রেখেছিল, ভেবেছিল ও চালাকি কেউ ধরতে পারবে না। ওই মেয়ের চালাকি বের করছি। আমার সাথে চালাকি? পারভিন সুলতানা তেড়ে গেলেন রিমির রুমের দিকে। শাকিলা বইয়ে দৌড়ে নিচে চলে গেল। নিতা, নিতা,
কালামুনি ডাকতে, কালাম্মা এক্ষুনি উপরে চলেন। কি হয়েছে শাকিলা, হাঁপাচ্ছিস কেন? আবার সেই বিড়াল কাণ্ড, তাড়াতাড়ি উপরে চলেন। এই মেয়েকে নিয়ে আর পারি না, প্রতিদিনই কিছু না কিছু ঘটাতেই থাকে। নিতা খানম দ্রুত হেঁটে রিমির রুমের দিকে এগিয়ে গেলেন। এই মেয়ে, তোর সাহস তো কম নয়, আমার সাথে লুকোচুরি খেলিস। রিমি কিছু বুঝতে না পেরে কৌতূহলের দৃষ্টিতে পারভিন সুলতানের দিকে তাকিয়ে রইল। এ বাপটা কি দেখো রুকসানা, দেখে মনে হচ্ছে বাজা মাছ উল্টে খেতে জানে না, কিচ্ছু বুঝতে পারছে না। আমি সত্যিই বুঝতে পারছি না কাকিমা, আমি আবার কোনো ভুল করেছি? রিমি, তুই আবার কোন কাণ্ড ঘটিয়েছিস? আমি কিছুই বুঝতে পারছি না খালামণি, আমি তো এই রুমেই ছিলাম। কিছু করিসনি? পারভিন সুলতানা এবার নিতা খানমের দিকে তাকিয়ে গড়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমার বাগ্নিকে না করা সত্ত্বেও বিড়াল বাসায় রেখেছে, চিলেকোঠায় লুকিয়ে রেখেছিল, ভেবেছিল কেউ জানতেই পারবে না। বিড়াল যদি চিলেকোঠার থেকে নিচে নেমে আমার পান্নার রুমে যেত, ওর শরীর খারাপ করতো তখন। নিতা চোখ রাঙিয়ে রিমির দিকে তাকালো। আমি চিলেকোঠায় বিড়াল রাখিনি খালামণি, বিশ্বাস করো। না করলে শাকিলা আপাকে জিজ্ঞাসা করো, বিড়াল তো শাকিলা আপা নিয়ে গিয়েছিল। সবাই এবার শাকিলার দিকে ক্রন্থিত দৃষ্টিতে তাকালো। শাকিলা ভয় জড়ানো কণ্ঠে বলল, আ আমি তো বাইরেই রেখে এসেছিলাম, মনে হয় মনে হয় গাছ বেয়ে উপরে উঠে পড়েছে, আমি কিছু করিনি। শাকিলা এক এক করে সবার মুখপানে তাকালো। তাদের মুখের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছে শাকিলার কথা কেউ বিশ্বাস করতে পারছে না। শাকিলা শুকনো ডুব গেল, মনে মনে বলল, প্রিয়ল ভাইয়া, আপনি কোথায়? এসে আমার উদ্ধার করেন। আপনার জন্যই আমি ফেঁসে গেলাম, এখন আমার চাকরি নিয়ে টানাটানি। এই কথা আমার বিশ্বাস করতে হবে? এইটুকু বিড়াল ছাড়া নিজে নিজে গাছ বেয়ে 3 তলার ছাদের উপরে উঠবে? উঠতেও পারে কালাম্মা, শুধু উপরে উঠে গেছে, শুধু উপরে উম, উঠেই গেছে, নিচে তাকিয়ে দেখনি হয়তো। এখানে এত ভিড় কিসের? জাহানারা বেগমের কণ্ঠস্বর শুনে সবাই পিছনে ফিরে তাকালো। সবার মুখে অভিব্যক্তি বদলে গেল। পারভিন সুলতানা নরম গলায় বললেন, মা, আপনি কষ্ট করে উপরে উঠতে গেলেন কেন? আপনার হাঁটুতে ব্যথা, তোমাদের চিৎকার চেঁচামেচি উঠতে বাধ্য হলাম। ইদানিং বাসার সবার গলা জোর বেড়ে গেছে দেখছি, সবাই এই মেয়েটার জন্য। এই মেয়েটার যদি এতদিন বাসায় এসেছে, সেদিন থেকে বাসায় অশান্তি লেগেই আছে, প্রতিদিন কোনো না কোনো কাণ্ড ঘটতেই থাকে। কি কাণ্ড ঘটিয়েছে শুনি? মা, আপনি তো জানেন আমার পান্না বিড়ালের রুমে অ্যালার্জি আছে। এই মেয়েটা বাসায় বিড়াল এনে আমার পান্নার রুম ঢুকিয়ে দিয়েছিল। আমি ইচ্ছে করে মিনিকে ভাইয়ার রুমে পাঠাইনি, মিনি একাই চলে গিয়েছিল। তাছাড়া আমি জানতাম না প্রিয়ল ভাইয়ার রুমে অ্যালার্জি আছে। পারভিন সুলতানা চোখ রাঙিয়ে রিমির দিকে তাকাতেই রিমি মাথা নিচু করে ফেললো। পারভিন সুলতানা ফের বলতে লাগলেন, দেখছেন না মা বড়দের কথার মাঝে কিভাবে কথা বলছে? এই মেয়ে ভদ্রতাটুকুও শিখেনি। রিমি নিজের নির্দোষিতার পক্ষে কথা বলেছে, এখানে দোষের কিছু দেখছি না। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু জানালার উপর বিড়াল বের করে দেয়নি, চিলেকোঠায় লুকিয়ে রেখেছিল। যদি বিড়াল বের হয়ে নিচে আসে, আমার পান্নার রুমে ঢুকে পড়তো। ভাগ্যিস তনয় অনয় আজ দেখেছে। জাহানারা বেগম অনয় তনয়কে নিজের কাছে ডাকলো। দাদু ভাই, তোমরা যখন বিড়াল এনেছো চিলেকোঠার দরজা কি খোলা ছিল? না বিবি, আমি আমি দরজা খুলে ভিতরে ঢুকেছি, বিড়াল দরজা বন্ধ রেখে বিড়াল পালা অসুবিধা দেখছি না আমি। মেয়েটি সতর্ক দেখে বিড়াল বাসায় রেখেছে। কিন্তু মা, যদি কখনো খোলা থাকে আর বিড়াল নিচে নেমে আসে? যদি, কিন্তু আমার পছন্দ নয়, এসব আমার সামনে বলবে না। তাছাড়া তোমার এক ছেলের জন্য বাসার সবাই নিজেদের পছন্দ অপছন্দ বিসর্জন দিবেন কেন? তোমার ছেলে তোমার কাছে প্রিয়, আর নিতার রুকসানার সন্তান ওদের কাছে প্রিয় নয়? তোমার ছেলের জন্য যেমন ওরা স্যাক্রিফাইস করে, তোমারও উচিত ওদের সন্তানের কথা ভেবে একটু ছাড় দেওয়া। বাংলায় একটি প্রবাদ আছে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, যদি হয় কুজন, 9 ঘরে 1 জন। জয়েন্ট ফ্যামিলি তেঁতুল পাতার মতোই, যদি সবাই সমান আন্তরিক হও, সবার মধ্যে মলিনতা থাকে, একে অপরকে ছাড় দাও, তবেই সংসার সুখের হবে, তা না হলে সংসার কুড়িয়ে যাবে। জি মা, আমি বুঝতে পেরেছি। সবাই যার যার রুমে যাও। সবাই নিজের কাজে চলে গেল। জাহানারা বেগম বিছানায় গিয়ে বসলেন, রিমিকে ডেকে নিজের কাছে বসালেন। বিবি, বিশ্বাস করো আমি চিলেকোঠায় বিড়াল রাখিনি। ওইটা তো
রিমি বলতে ঘি থেমে গেল। জাহানারা বেগম হেসে বললেন, কে রেখেছে? প্রিয়ল। রিমি অবাক হয়ে বলল, তুমি জানলে কিভাবে? পারভিনের নিষেধ অমান্য করে কার সাহস হয় বিড়াল বাসায় রাখবার? একমাত্র প্রিয়ল ভাইয়ার। জাহানারা বেগম রিমির মাথায় হাত বুলিয়ে বলল, এই বাসায় থাকতে খুব কষ্ট হচ্ছে? রিমি মেকি হেসে বলল, না বেবি, আমি ভালো আছি। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিয়ম মানতে গিয়ে ভুল মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছি। এখন ক্ষমতা কেড়ে নিলে সংসারের অশান্তি বাড়বে, সেই ভয়ে এখন ছাড় দিচ্ছি। জানি না কতদিন ছাড় দিতে পারবো। রিমি কিছু বলল না, চুপচাপ শুনলো। জাহানারা বেগম উঠে দাঁড়ালেন। রিমি বললেন, আমাকে একটু রুমে দিয়ে আয় বুবু, বনু। রিমি জাহানারা বেগমের হাত ধীরে বললেন, আচ্ছা চলো বিবি। মাঝে মাঝে তো আমার রুমে গিয়ে গল্প করতে পারিস। আমি বুড়ি মানুষ, সারাদিন একা একা বিরক্ত হয়ে উঠি। তুই গেলে আমার ভালো লাগবে। ঠিক আছে বিবি, আমি এখন থেকে রোজ একবার হলেও তোমার রুমে যাব। রাতে পিয়ল বাসায় ফিরতেই শাকিলা বলল, জানো ভাইজান আজ কি হয়েছে? কি? আবার সেই বিড়াল কাণ্ড? বিড়াল কাণ্ড? শাকিলা শাকিলা প্রিয়লকে বিস্তারিত বলল। সব শুনে প্রিয়ল অবাক হলো। আরে বাস, বিবি জান আমার কবে থেকে সংসারের নাক গলাতে শুরু করলো। রিমিকে বিবির এত পছন্দ, এবার মনে হচ্ছে আমার মায়ের ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে। চলবে প্রেমের রশি বিয়ে গল্পের তৃতীয় অংশ। রাইটার রাত্রি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম গল্প আমাদের চ্যানেলে পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে এই গল্পের চতুর্থ অংশে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।